সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1431তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ রাশেদ আলমের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক আশ্চর্য বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল 4 বছর পর হারিয়ে যাওয়া স্বামীর রূপে স্ত্রীর কাছে ফিরে আসে কে। 4 বছর আগে হারিয়ে যাওয়া এক স্বামী তার স্ত্রীর কাছে ফিরে আসে। আদৌ কি সেই মানুষটাই তার স্বামী নাকি অন্য কিছু? এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক চাঞ্চল্যকর ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। যে গল্পের মাঝে শুধু যে ভয়ঙ্করতা আছে তাও নয়, এক কঠিন বাস্তবতা, হৃদয় বিদারক এক কষ্টও লুকিয়ে আছে। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ রাশেদ আলমের জীবনের এই আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনীটা শুনবেন এবং গল্প শেষে রাশেদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, যারা ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমার গ্রামের বাড়ি দেখেননি, আমার গ্রামের বাড়ির এই মিষ্টি আয়োজনটা দেখেননি, তাদেরকে অনুরোধ করব ভিডিওর এই আই বাটনে গিয়ে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনি সেই রোমাঞ্চকর ভিডিওটা দেখে আসবেন। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাশেদ আলম, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যানগাড়ি চালক। ভ্যানগাড়ির পাশাপাশি আমার বাবা আমাদের এলাকাতে কিছু জমি জামও চাষাবাদ করে। এক কথায় বলতে গেলে হত দরিদ্র এক পরিবারে আমি জন্মগ্রহণ করি। ছোটোবেলা থেকে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। আমাদের গ্রামে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যার কারণে শৈশব জীবনে আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। কোনোরকম নিজের নামটাই লিখতে পেরেছি। আমাদের গ্রামটা ছিল আশেপাশের 8-10টা গ্রামের থেকেও অনেক বেশি অনুন্নত। আমি খুব সকালবেলা দেখতাম আমাদের গ্রামের প্রতিটা মানুষ, বিশেষ করে পুরুষ মানুষরা সূর্য উদয় হওয়ার সাথে সাথে আশেপাশের গ্রামগুলোতে কাজের উদ্দেশ্যে চলে যেত, কাজের সন্ধানে চলে যেত। আমাদের গ্রামের মানুষরা সকাল থেকে রাত অবধি অন্য গ্রামে কাজ করে সেখান থেকে চাউল ডাউল নিয়ে এসে রাতের বেলায় রান্না করে বউ বাচ্চা নিয়ে খেত। এরকম এক গ্রামে আমি জন্মগ্রহণ করি। আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। এত পরিমাণে দুষ্ট যা বলার কথা না। আমি কারো কোনো কথা শুনতাম না, কারো কোনো কথা মানতাম না এবং কারণে অকারণে এর সাথে ওর সাথে ঝগড়া নাড়াই লেগে যেতাম। এই করতে করতে আমার বড়াপুর নাম ছিল মালা আপু। আমার মালা আপু তখন অনেকটা বড় হয়ে যায়, মানে অনেকটা বড়, দেখতে শুনতেও মালা আপু অনেকটা সুন্দর ছিল। তো আমার মালা আপু পড়াশোনা করে নাই। আমার মালা আপু বিশেষ করে মাছ ধরতো। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, মাঝে মাঝে বিলের মধ্যে গিয়ে আমার আপু একা একা মাছ ধরে আনতো। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার মালা আপু মাছ ধরার জন্য বিলের ধারে গেছিল, কিন্তু বিলের ধারে যাওয়ার পরে মালা আপু আর বাড়িতে ফিরে আসে নাই। আপু যখন বাড়িতে ফিরে আসে নাই, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেল, কেউ আসে না। তা আমার মা তখন আমাকে আর আমার বড় ভাইয়েরা পাঠাইলো, যাতো মালা এখনও বিলে কি করে আসে না কেন, ওরে ডাইকে নিয়ে আয়। তা আমি আর আমার বড় ভাইয়া তখন বিলের ধারে গেলাম মালা আপুরে খোঁজার জন্য। কিন্তু বিলের ধারে গিয়ে দেখতেছি যে বিলের মধ্যে আপু নাই, মানে ওই জায়গার ভিতরে আপু নাই। এবং আপু না থাকার পরে আমরা তখন একটু টেনশনে পড়ে গেলাম। কিরে, আম্মা বলল আপু বিলের ধারে আসছে, কিন্তু বিলের ধারে তো আপু নাই, তাহলে আপু গেল কই? 2 ভাই তখন দৌড়িয়া বাড়িতে আসছি। বাড়িতে এসে মারে বলতেছে, মা, ও মা, বিলের ধারে তো আপু নাই। আমার মা বলে, ও তো গেছিল মাছ ধরার জন্য, কি কস নাই? আমি বললাম, না, আপুরে তো বিলের ধারে পেলাম না। পরে মা আর আমার দাদি মিলে আমাদের সাথে আবারও বিলের ধারে গেল। বিলের পাড়ে যাওয়ার পরে আমার মা তখন আমার মালা আপুরে খুব নাম করে, মানে জোরে জোরে ডাকতেছে, মালা, মালা, তুই কই গেছিস, আয়। কিন্তু আমার আপুরে আর পাওয়া গেল না। আস্তে আস্তে করে 1 কান 2 কান করতে করতে আমাদের গ্রামের প্রায় সবারই তখন জানা হয়ে গেল বিলের ধারে মাছ ধরতে গিয়ে আমার বড় আপু আর বাড়ি ফিরে আসে নাই। সবাই তখন বড় আপুকে খোঁজার জন্য বিলের পাড়ে আসছে। তো বিলের পাড়ে আসার পরে কেউ পানিতে নামতেছে, কেউ জঙ্গলের ভিতরে খুঁজতেছে। প্রায় দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, কিন্তু আমার আপুর কোনো সন্তান পাওয়া গেল না।
সকালে আমার আব্বা আম্মা কান্না করতে করতে ভেঙে পড়লো, আমার দাদা দাদি তারাও কান্না করতেছে, বড় ভাইও কান্না করতেছে। হঠাৎ করে আমার আপু কেন নিরুদ্দেশ হয়ে গেল। তখন থানাতে খবর দেওয়া হয়, পুলিশও আসে, পুলিশ এসে ডায়েরি মাইরি লেখালেখি করে তারা তখন চলে যায়, কিন্তু আমার আপুকে আর পাওয়া যায় না। এরপরে আমার আব্বা তখন মানে আমার দাদি তখন বলতেছে নাকি ওরে আলগায় নিয়ে গেল, মানে জিনে নিয়ে গেল কি না, একটা কাজ কর আমরা কবিরাজ নিয়ে আসি। তো বিকেলবেলা তখন কবিরাজ আনা হলো। কবিরাজ আনার পরে কবিরাজ বলতেছে আমার আপুরে নাকি একটা জিনে তুলে নিয়ে গেছে। ওই জিনটা নাকি আমার আপুরে পছন্দ করে, আমার আপুরে ভালোবাসে, যার কারণে আমার আপু এখানে মাছ ধরতেছে দেখে জিনে দেখে আমার আপুরে মানে ধরে নিয়ে গেছে, মানে নিয়ে চলে গেছে। তে আমাদের পরিবার তখন খুব ভেঙে পড়লো, মানে কবিরাজটা টাকা পয়সা দিতেছে যে যেমনিই পারেন আপনি আমার মেয়ের আইনা দেন। আমার আব্বা বলতেছে তো জমি জমা বিক্রি করে আমাদের যত জমানো টাকা টুকা ছিল এই সবই আমরা কবিরাজকে দিলাম, কিন্তু দিন কাট রাত কাট এরকম করে সময় কাটতেছে, কিন্তু আমার আপুকে আর ফিরে পাওয়া গেল না। আমার আপু আর বাড়ির মধ্যে ফিরে আসলো না। এরকম করে প্রায় 6 মাসের মতো কেটে গেল। 6 মাসও আমরা আপুর কোনো সন্ধান পেলাম না। 6 মাসে আমাদের বাড়ি ঘর প্রায় টাকা পয়সা সবই আমরা নষ্ট করে ফেললাম শুধু আপুকে খোঁজার জন্য। প্রশাসনও খুঁজে পেল না এবং ওই দিক থেকে কোনো খোনার কবিরাজও আমার আপুকে আর ফিরে পেল না। এবার একবার যে হলো কি, এরকম করেই তো তখন আমাদের পরিবারে আরও অভাব দেখা দিয়েছে। তা আমি আমার ভাইয়ের সাথে খুব দুষ্টামি করতাম, মানে সারাক্ষণে মারামারি করতাম। এমন করতে করতে একদিন হলো কি, আমার ভাইয়া ঘুড়ি কিনছিল, মানে আকাশ উড়ানোর জন্য ঘুড়ি কিনছিল। তো আমি আর ভাইয়া তখন বিকেলবেলা ঘুড়ি উড়াইতে গেছিলাম মাঠের মধ্যে। তো মাঠে যাওয়ার পরে আমার ভাইয়া তখন ঘুড়ি উড়িয়ে দিল। আমার বয়স তখন কত হবে, খুব বেশি না, হয়তো আপনার 6 বছর হবে, 5-6 বছর এরকমই। তো ভাইয়ের সাথে মাঠে গেলাম, ভাইয়া তখন ঘুড়ি উড়িয়ে দিল। ঘুড়ি উড়িয়ে দেওয়ার পরে আমি ভাইয়ারে বলতেছি যে সুতাটা একটু আমারে দাও, আমি একটু সুতাটা ধরি, ঘুড়িটা টান দিই। আমার ভাইয়া তখন আমার হাতে সুতা দেয় না। আমি বারবার বলতেছি ভাইয়া আমার একটু সুতাটা দাও না, আমি একটু ঘুড়ি উড়াই। না ভাইয়া আর আমার হাতে ঘুড়ি দেয় নাই, মানে সুতা দেয় নাই। মনের মধ্যে খুব রাগ উঠছিল, যদি আমার ঘুড়ি দেস নাই আমি তোর ঘুড়িটা ভেঙে ফেলবো, মানে এরকম একটা চিন্তা করছি। আর ভাইও ঘুড়িটা অনেক কষ্ট করে কিনছে, মানে মানুষের মাঠে ঘাটে কাজ টাজ করছে, তো অনেক টাকা খরচ করে তখন ওই এগুলাকে আপনার মানে বড় ধরনের ভোঁয়া গন্ডি বলে, তো উপরের মধ্যে ভোঁবো ভোঁবো করে শব্দ করে এরকম, ও মোটামুটি একটু অনেক দাম দিয়ে ঘুড়িটা কিনছে। তো যখন আমার ঘুড়ি দিল না এবং ঘুড়ি না দেওয়ার পরে আমি তখন করলাম কি, বিকেলবেলা ভাইয়া যখন ঘুড়ি নামাই ফেললো, ঘুড়ি নামিয়ে যখন ঘুড়ি বাড়িতে নিয়ে গেছে, আমি তখন কী করলাম, রাতের বেলায় ভাইয়া তো আমি তো একসাথে ঘুমাইছি, তো আমরা যে খাটে ঘুমাইছি ওই খাটের নিচে ভাইয়া তখন ঘুড়িটা রাখছিল। তো দুই ভাই ঘুমাই গেছি, মানে শুয়ে পড়ছি, ভাইয়া তখন ঘুমাই গেছে। আমি তো ছোটোবেলা থেকেই দুষ্ট ছিলাম। এক পর্যায়ে আমি তখন খাটের নিচে গিয়ে ঘুড়িটা বের করি এবং খাটের নিচে গিয়ে ঘুড়িটা বের করে আমি তখন আমাদের বটি দিয়ে ঘুড়িটাকে কুপিয়ে কুপিয়ে ঘুড়িটা কেটে ফেলি, মানে সুতাগুলো কেটে ফেলি এবং ঘুড়িটা এরকম করে ভেঙে মানে ধলা মোচড়া করে আমি তখন আমাদের খাটের নিচে মানে চোখের নিচে রেখে ঘুমিয়ে যাই। তো সকালবেলা ভাইয়া ঘুম থেকে উঠছে, উঠে মনে হয় ভাইয়ার ঘুড়ির জন্য মানে খাটের নিচে দেখলো যে ঘুড়ি ভাঙা। ভাইয়া তখন চিৎকার মানে চেঁচামেচি করতে শুরু করছে, ঘুড়ি ভাঙা কেন, ঘুড়ি ভাঙা কেন। তো ভাইয়া তখন কান্নাকাটি করতেছে, আম্মারে ডাকছে, আব্বারে ডাকছে, এরা তখন আমার ডাক দিয়ে উঠেছে। ডাক দিয়ে উঠানোর পরে আমার মা বলতেছে ঘুড়িটা কে ভাঙছে। আমি বললাম আমি ভাঙি নাই। তো আমার মা বলতেছে তোরা দুই ভাই রুমের মধ্যে থাকিস এবং রুমের দরজা লাগানো ছিল, বাইরের কোনো মানুষ তো ঘরের মধ্যে আসার কোনো সুযোগ নাই, রুমের দরজা লাগানো ছিল, বাইরের কোনো মানুষ তো আসে নাই, তাহলে তুই মনে হয় ঘুড়িটা ভেঙে ফেলছিস। আমার মা আমারে বলতেছে, আমি তখন বলতেছি যে না আমি ঘুড়ি ভাঙি নাই, আমি ঘুড়ি ভাঙি নাই, মানে আম্মুরে বলতেছে আমি ভাঙি নাই। আম্মু তখন আমার উপর রাগারাগি করতেছে, না অবশ্যই তুই ভাঙছিস। তা এরকম করে আমার সাথে ঝগড়াঝাটি করতেছে, মানে প্রচণ্ড রকমের ঝগড়া করতেছে। তো এরকম করে ঝগড়া করতে করতে আমি তখন করলাম কি, আমি তখন মানে রাগ করে বললাম হ্যাঁ আমি ভাঙছি, আমি ভাঙে ফেলছি, ভাইয়া আমার ঘুড়ি উড়াইতে দেয় না কেন, কালকে বিকেলে ভাইয়া ঘুড়ি উড়াইলো, আমি বললাম আমার একটু দেন, আমার দেয় না, আমি এই জন্য ভেঙে ফেলছি। তাই আম্মু তখন আমার খুব মারছে, মানে আমার জন্মের পরে আমার কখনোই এভাবে মারে নাই, সেদিন আমাকে যেভাবে মারছে প্রচণ্ড রকমের মারছে। মারার পরে আমারে মানে মারছে, আম্মা তো মারছে, এরপর আম্মা বলতেছে তোর আব্বা বাজারে গেছে, তোর আব্বা যদি আসে আজকে তোর আব্বার কাছেও বিচার দিব, তোর আব্বারই দিয়েও তোরে মারবো। তখন আমি করলাম কি, ভয়ে মানে আব্বার মাইর তো সহ্য করতে পারবো না, ভয়ে আমি তখন বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে গেছি। এবং বেরিয়ে যাওয়ার পরে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরে একটা বিছনাপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে ধরেন আপনার মানুষের ফসলি মাঠ টাট আছে, মানে পাট লাগায় এবং বিভিন্ন ধরনের মানে আবাদ করে। আমি একদম মাঠের মাঝখানে চলে গেছি। তো মাঠের মাঝখানে একটা তুফা বলে জায়গা আছে,
অনেক উঁচা একটা জায়গা, ওখানে গাছগাছালি আছে, জায়গাটা অনেকটা সুন্দর, তুফার মতো। তা আমি করলাম কি, ওই তুপার উপরে চলে গেছি। তুপার উপরে গিয়া ওইখানে গিয়া বসে আছি, বসে বসে কান্না করতেছি। দুপুরে এত খিদা লাগছে ভাই, মানে পেটের খিদায় মনে হয় যেন পেটের নাড়ি বুড়িগুলো পর্যন্ত হয়ে যাবে। তখন কী করলাম, ওই যে বিলের ধারে আপনার শ্যাওলা এইটা সেটা যা পাইছি আর কি, বন মানুষের মতো এগুলো নিয়ে টিয়া কোনো রকমে খাইছি। এবং সন্ধ্যা হয়ে আসতেছে, চিন্তা করতেছি বাড়ি যাব, বাড়ি গেলেই তো আব্বা আমারে মারবে, আমার মা আমারে মারবে, না আমি বাড়ি যাব না, ওইর মধ্যে বসে আছি। এমন করতে করতে প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ পরে, মানে আজানটা দেওয়ার প্রায় খানিকটা পরে আমি দেখতেছি যে আমার বড় বোন মালা আপু আসতেছে। তো মালা আপু তো হারাই গেছে, আজকে বহু বছর হয়ে গেছে, মালা আপু তো হারাই গেছে, মালা আপু তো নাই। তাই মালা আপু কোত্থেকে আসছে, একটা সাদা আপনার 3 পিস পরা আমার কাছে আসছে, আইসামের দিকে তাকে হাসতেছে। তা আমি আপুরে দেখে তখন দাঁড়াইছি, দাঁড়াইয়া বলতেছে, আপু তুমি কোত্থেকে আসলা এতদিন পরে, তুমি কই গেছিলা এতদিন পরে, তুমি কোথা থেকে আসলা? আমার আপু তখন বলে, চল বাড়ি চল। আমি বললাম, না বাড়ি যাব না, বাড়ি গেলে আমার আম্মা আমারে মারবে, আব্বা মারবে, আমি ভাইয়ার ঘুড়ি ভেঙে ফেলছি, আমি বাড়িতে যাব না। আমার বোন আমারে বলতেছে, তুই আমার সাথে বাড়িতে চল, বাড়িতে গেলে পরে কিছুই হবে না, আব্বা আম্মা তোরে মারবে না, আমি আসি তো, চল আমার সাথে চল। আমি বলছি, না তুমি বললেও আমি যাব না, আমি বাড়িতে যাবই না। আমার আপু তখন জোর করতেছে যে, না তোরে বলছি যা আসার জন্য, চল আয়, মানে টানা হেঁচড়া করতেছে। তো টানাটানি করতে করতে একটা পর্যায়ে আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে চলো। তো এরকমই করতেছো, তাইলে চলো। আমারে বলে যে, আমার আপু আবার এটাও বলতেছে, আমি তোরে বাড়িতে নিয়ে যাব না, আমার বাড়িতে নিয়ে যাব। এখন ওনার বাড়ি কোনটা ওইটা তো আমি জানি না। তো এবার আমাকে তখন নিয়ে গেল, যাইতেছি, মানে রাস্তাই শেষ হয় না, ওনার হাত ধরে হাঁটতেছি, উনি হাঁটতেছে, আমিও হাঁটতেছি, মানে ভাই রাস্তা শেষ হইতেছে না, মানে প্রচণ্ড রকমের হাঁটলাম, হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি বললাম, আপু আমার তো পা ব্যথা করতেছে, আমি তো আর হাঁটতে পারতেছি না। আমার বলে, আয় আমি তোর কোলে নিই। তাই আমি তখন বড়ই, এরপর আমার আপু আমার কোলে নিল, নেওয়ার পরে আমার একটা ঘরের ভিতর নিয়ে গেছে, অনেক দূরের একটা ঘর, মানে মানে একদম চারপাশে মানে একদম খোলা, ওইখানে একটা ঘর আছে, ঘরের মধ্যে আমাকে তখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমার খাইয়ে দিছে। তখন রাত হয়ে গেছে, চারদিকে গুটগুটে অন্ধকার, হাত মিললে হাত দেখা যায় না। তখন আমি খাবার দিল, আমি তখন খাইছি, মানে প্রচুর খাবার দিচ্ছে, খাবারে খাইছি। খাওয়ার পরে আমি বললাম, আপু এটা কার বাড়ি? তা বলে, এটা আমার বাড়ি। আমি বললাম, এটা তোমার বাড়ি? আমি আমার বাড়িতে যাব না, আব্বা আম্মা আমার মারবে। বলে, না তোর আমি ওই বাড়িতে নিব না, তুই আয় আমার সাথে ঘুমাবি। তো আমি তখন আবুর সাথে ঘুমিয়ে গেছি, ওনার হাতের উপরে মাথা রেখে তখন ঘুমিয়ে গেছি। আমার আর কিছু মনে নেই। সকালবেলা আমার আব্বু আমার ডাকছে, ওই জায়গাটার মধ্যে ছোট মানুষ, তো আমার অতটুকু মনে নাই, যতটুকু মনে আছে ঠিক ততটুকুই বলি। তো দেখা গেল কি, যে আমাকে সকালবেলা ডাকছে, ডেকে বলতেছে, উঠ। আমি তখন উঠছি, আমাকে তখন আবার ফল দিছে, ফল ফ্রুট এটা ওইটা অনেক কিছু দিছে। দেওয়ার পরে আমি খাইছি, খাওয়ার পরে আমার বলে, তুই আমার সাথে নাচবি, এমন করে বলে। তা আমি বললাম যে, আমি তো নাচতে পারি না। বলে, আমি তোরে নাচ শিখাবো। তো এবার উনি আমাকে নাচ শিখাইতেছে সকালবেলা, আমি নাচতেছি, মানে উনি নাচতেছে, ওনার সাথে আমাকে মেয়েদের নাচ শিখাচ্ছে, মানে মেয়েদের নাচ। তো মেয়েদের নাচ শিখাইতেছে, এরপরে হাঁটা শিখাইতেছে, মেয়েদের মতো হাঁটা, মেয়েদের মতো নাচ, এবং মেয়েদের মতো কণ্ঠ করে আমাকে কথা বলতে বলে। এতে আমার কণ্ঠ করে কথা বল, আমি ওনার কণ্ঠ করে কথা বলি। এইভাবে ওই জায়গাটার মধ্যে আমি সারাটা দিন থাকি, একদম বিকেল পর্যন্ত ওইখানে থাকি। আবার উনি আমার খাবারও আইনে দেয়, খাবার করতে গেলে ওইটা আমি জানি না, আমার খাবার আইনে দেয়, আমি আবার খাবার খাই। এবং খাবার খাওয়া শেষ হলে পরে আমারে বলে, চল ঘুমাইতে চল। আবার ওই ঘরের মধ্যে ঘুমিয়ে যাই। ওই ঘরের মধ্যে কোনো লাইট ছিল না, সন্ধ্যার পরে ওখানে অন্ধকার হয়ে যেত, ঘরের মধ্যে তেমন কিছু দেখা যাইতো না। আর আমি সন্ধ্যার পরে যখন শুইতাম না, আমার সারাদিন আর কিছু মনে থাকতো না, মানে আমি ঘুমিয়ে থাকতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে অনেকগুলো দিন কেটে যায়। এবং ওনার কাজই একটা, যে সকালে আমাকে ঘুম থেকে উঠাবে, আমাকে নাচ শিখাবে, নাচাবে, এবং মেয়েদের মতো হাঁটা শিখাবে, মানে আমার মেয়েদের কণ্ঠ করে কথা বলা শিখাবে, এবং মেয়েদের মতো করে আমার সাজাবে। ওনার কাছে সাজুগুজুর জিনিসও আছে, এবং মেয়েদের কণ্ঠ করে আমাকে সাজাবে। আবার উনি আমাকে সাজানো শিখায়, আমিও সাজাইতে পারি সুন্দর করে, আমাকে মানে ওনার আমি সাজাইতাম, উনি আমারে সাজাইতো। তো এগুলো আসলে এখনকার জেনারেশনের বা এখনকার কারো কাছে বললে অনেকেই কথাগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু আমার জীবনে যা ঘটেছে শেষ পর্যন্ত শুনলে আপনি এরপরে বুঝতে পারবেন। যাই হোক, এরপর আমি তখন আস্তে আস্তে করে ওনারা আমি সাজাইতাম, উনি আমারে সাজাইতো, আমার কেমনি সাজতে হয় এটা আমাকে শিখাইতো। আগে এটা দেওয়া লাগে, এরপর ওইটা দেওয়া লাগে, এমনি সাজা লাগে, তা আমার সাজ শিখাইতো, আমি তখন সাজতাম।
তো এরকম করে কত দিন বা কত মাস কেটে যায় তার কোনো হিসাব আমার কাছে নাই। একটা পর্যায়ে আমি কান্নাকাটি শুরু করি যে আমি বাড়ি যাব। আমার আম্মার আবার উনি আমার চুল কেটে দিত, আমার চুল কাটতো, তারপরে আমার চুল তখন মোটামুটি লম্বা লম্বা রাখছে, আমার জামা কাপড় কিনে দিত, মানে সব উনি নিয়ে আসতো। এই জায়গার ভিতরে আমি যতদিন ছিলাম আমি কোনোদিন কোনো মানুষ দেখি নাই, চারদিকে আশেপাশে কোথাও কোনো মানুষ নাই। এই জায়গাটা একেবারে মনে হয় যেন জনবিচ্ছিন্ন একটা জায়গা, জনবিচ্ছিন্ন একটা জায়গা। চারদিকটাতে মোটামুটি অন্ধকার, কোনো মানুষ নাই, এবং কেমন জানি একটা মানে ভয় পাওয়ার মতো একটা এরিয়া, মানে ভয় ভয় লাগার মতো একটা জায়গা। তো যাই হোক, এরপরও ওখানে দিন রাত কাটাইতে আসছি যে দেখা যাক কী হয়। একটা পর্যায়ে আমি কান্না শুরু করছি, আমি বাড়ি যাব, আমার মার কথা মনে পড়তেছে, আমার আব্বার কথা মনে পড়তেছে, আমি থাকবো না, আমি বাড়ি যাব, তুমি আমার বাড়ি দিয়ে আসো। তো সে আমার মারতো, যখন আমি বাড়ির কথা বলতাম, কান্না করতাম, তখনই আমার মারতো, মানে খুব মারতো। আমার এক একবার মনে হইতো এটা মনে হয় আমার আফু না, তা আমার আফু তো আমার এইভাবে মারে না, তা আমার এইভাবে মারে কেন? আমার এরকম করে প্রচুর মারতো। এরকম করে অনেকগুলো মাস পেরিয়ে যায়। একদিন হলো কি, মানে আমি করলাম কি, মানে আর থাকতে পারতেছি না এখানে, এখান থেকে বাইরে আমি তখন একদিন দৌড় দিছিলাম। মানে সকাল কি দুপুর আমার ওটা জানা নাই, মানে আমি কাউরে দেখি না, আমি এর থেকে বাইরে দৌড় দিছিলাম। দৌড়াইতে অনেক দূর পর্যন্ত আসছি। অনেক দূর পর্যন্ত আসার পরে আমি ওখানে শুয়ে গেছি, মানে আর পারি না, ক্লান্ত হয়ে শুয়ে গেছি, কোনো মানুষ নাই, চারপাশে কোনো মানুষ নাই। এবার আবারও দেখলাম আপু আসছে, মালা আপু আসছে, আইসা আমারে বলে তুই দৌড়ে চলে আসলি কেন? আমি বললাম তখন মানে পা ধরে কান্না করতে আসছে, আমি আমার আম্মুর কাছে যাব, আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বু আম্মুর কাছে যাবো, আমার যাইতে দাও। তো এরকম যখন কান্নাকাটি করতেছে, আমার বলো আচ্ছা ঠিক আছে তোরে দিয়ে আসবো চল। ওই জায়গা থেকে উনি আমাকে দিয়ে আসলো বলতে আমার ঠিক আপু যে জায়গাটায় হারাইছিল, ওই যে বিলের ধারে, ওই বিলের ধারে আমাকে দিয়ে গেছে। তো বিলের ধারে আমাকে দিয়ে যাওয়ার পরে মানে আমি তখন মানে বুঝতেছি না যে উনি আমাকে দিয়ে চলে গেছে, উনি হাইটে চলে গেছে, আমি দেখছি। তখন আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছি, এবং বাড়ির দিকে আসতেছি মানে আমি বুঝতেছি যে আমি মেয়েদের মতো হাঁটতেছি, মানে আমার হাঁটা পুরো মেয়েদের মতো, এবং মেয়েদের মতো হাঁটতেছি। এরকম করে করে বাড়ির কাছাকাছি আসছি, এবং আসার পরে প্রথমে আমার দাদি আমাকে দেখছে। দাদি চিৎকার দেওয়া জায়গায় অজ্ঞান হয়ে গেছে, মানে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে। এবং আমার গায়ে মানে মেয়েদের পোশাক ছিল, মেয়েরা যেসব পোশাক পরে না, 3 পিস, এই টাইপের পোশাক আমার গায়ে ছিল, লাল 3 পিস টাইপের। দাদি চিৎকার দেওয়া অজ্ঞান হয়ে গেছে। পরে আমাদের পাশের গ্রামের আশেপাশের বাড়ির মানুষ সবাই দৌড়ে আসছে, আমার মা আসছে, আমার বড় ভাই আসছে, সবাই একসাথে অবাক আমি এই পোশাক পরে আছি। এবং ওরা আমার দিকে মানে কান্নাকাটি শুরু করছে, সবাই আমার দৌড়ে করে ঘরের ভিতর নিয়ে গেছে, ঘরে নিয়ে বসায় বলতেছে তুই কই গেছিলি? তাই আমি কথা বলতেছি মেয়েদের মতো, মানে একদম মেয়েদের মতো কথা বলতেছি। তো আমার মা বলে তোর কী হয়েছে? এরকম করে আমার মা বাবাও তখন আসছে, মানে সবাই তখন এরকম করতেছে। আমি বুঝতেছি আমি মেয়েদের মতো কথা বলতেছি, কিন্তু আমি আমার ভয়েস টিউনিং চেঞ্জ করতে পারতেছি না, মানে আমার ভয়েসটা আমি পরিবর্তন করতে পারতেছি না, এবং আমি মেয়েদের পোশাক পরে আছি। তুই মানে যারা ছিল সবাই তখন বলতেছে ওর সাথে চিল্লে করো না, ওরে আপাতত শান্ত রাখো, কি হয়েছে না হয়েছে আমরা পরে শুনবো। এমন করে তখন প্রায় সারা রাতে আমি বাড়ির মধ্যেই ছিলাম, কেউই ঘুমায় নেই। সারাটা রাত আমার আব্বা আম্মা, দাদা দাদি এবং আমাদের আশেপাশে বাড়ির মানুষ সবাই আমাদের বাড়িতে ছিল। সবাই আমাকে নিয়ে টেনশন করতেছিল যে হঠাৎ করে আমি এইভাবে কোত্থেকে আসলাম, বা এই পোশাক আশাকে হঠাৎ করে কিভাবে আসলাম। এটা সবার মনেই মানে সাধারণত প্রশ্ন জাগছে যে এইভাবে কীভাবে আসলো। তো আমাকে তখন বাড়ির ভিতর নিয়ে গেল, মানে সারাটা রাত কাটলো। এবার সকালবেলা আমার আব্বা তখন এক ফকির নিয়ে আসছে, মানে এক কবিরাজ নিয়ে আসছে। আনার পরে ওই কবিরাজের সামনে আমাকে বসাইছে, নামাজের বিছানা যেমনি বসে মানুষ এমন করে বসাইছে। বসানোর পরে কবিরাজ আমারে বলে তুই আমারে সত্য করে বলো কি হয়েছে। মানে আমি আমার আব্বা আম্মাকে তো একবার বলছি আমি আমার মালা আপুর সাথে গেছি, মালা আপুর কাছে ছিলাম, উনি আমারে খাওয়াইছে, রাখছে, আমারে নাচ শিখাইছে, আমার মেয়েদের মতো সাজুগুজু করা শিখাইছে, এগুলো মানে মালা আমি বলতাম আর কি। তো বলার পরে কবিরাজ আমার কথাগুলো সবগুলো আবার শুনছে, আমি আবার কবিরাজকেও বলছি। বলার পরে কবিরাজ তখন আমার পরিবারকে বলতেছে ওরে একটা পরী তুলে নিয়ে গেছে। তো পরীর সাথে থাকতে থাকতে ওর ভিতরে পরী এমন কিছু জিনিস ঢুকিয়ে দিছে যেটা যেতে ওর সময় লাগবে, মানে এটা ওর ভিতর থেকে যেতে একটু সময় লাগবে, এটা তো দ্রুত যাবে না। আমি তাবিজ তোমার পানি পড়া দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আমার আব্বা আম্মাকে এটা বলে তখন কবিরাজ চলে যায়, আমার বাম হাতে তাবিজ পরাইয়া দেয়, আমার পানি পরা দেয়, আরও কিছু সারণ ওষুধ দেয়। এরপর যেটা হলো কবিরাজ চলে যাওয়ার পরে আমি কি করতাম, সকালবেলায় আমি কান্নাকাটি শুরু করতাম আমার দাদিরে যে আমারে
মানে দাদিকে বলতাম, মারে বলতাম, আব্বারে বলতাম আমার চুড়ি এনে দাও, আমার লিপস্টিক এনে দাও, আমি সাজবো, আমার এইটা এনে দাও, ওইটা এনে দাও। মানে ওই পরীর কাছে যেরকম সাজতাম না, ওই সাজগুলো আমি তখন আমার পরিবারের কাছে চাই, যে আমি সাজবো, আমারে সাজের জিনিসপত্র আইনা দাও। ধরেন আমার আব্বা আম্মা তখন অবাক হয়ে যায়, তো যে কী বলে, ওটা ছেলে মানুষ, ওই সাজবে। তা আমি যখন কান্নাকাটি করতাম আমার পরিবার তখন আইনা দিত। তো এরকম করে আমি প্রতিদিন শুধু সাজতাম, মানে সকাল রাত লাই এমন করে সাজতাম। এবং আমাদের আশেপাশের গ্রামের যে মেয়েগুলো আছে, অনেক মেয়েরা আমি তখন সাজাই দিতাম। এবং আমি এত সুন্দর করে সাজাইতে পারতাম, মানে যা আপনার মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল আমার সাজ। এবং আমি খুব কম বয়স, আপনি বিশ্বাস করবেন না, আমার 9-10 বছর বয়সে, এটা অনেকেরই হয়তো অবিশ্বাস্য মনে হবে, আমি 9-10 বছর আমার যখন বয়স, ওই বয়সটাতে আমি তখন মেয়েদেরকে সাজাই, মানে মেয়েদের বিয়ে হইলে বা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমি তখন বউকে সাজাই দিয়ে আসতাম, ওই নিজের হাতে সাজাইতাম। এবং আমার সাজ এত সুন্দর ছিল যে কোনো বিউটি পার্লারেও এত ভালো করে সাজাইতে পারতো না। এবং এই সমস্ত সাজে আমাকে আমার মানে মালা আপু শিখাইছে। এখন মালা আপুর কথা বললে তো কেউ বিশ্বাস করে না, সবাই বলে মালা আপু কোত্থেকে আসবে, মালা আপু তো নাই, উনি আমাকে এগুলো কেমনে শিখাবে। তো যাই হোক, এমন করেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছর হয়ে গেছে। এবং 18-19 বছরে আমার একটাই কাজ, আমি বিভিন্ন পার্লারের মতো কাজ করি। ওই সময় তো, এখন তো বাংলাদেশের ধরেন আনাচে কোনাচে বিউটি পার্লার, বড় বড় পার্লার, তখন তো ধরেন এরকম এত বেশি পার্লার ছিল না। আমি কি করতাম, মানে বিভিন্ন অনুষ্ঠান আমাকে নিয়ে যাইতো, আমি তখন সাজাই দিয়ে আসতাম। এবং সাজের মালামাল আমার কাছে ছিল। এবং এই 18-19 বছর বয়সও আমি যে একটা ছেলে, এটা কেউই বলতো না। আমার চলাফেরা, হাঁটা চলা যা ছিল একদম সবই মেয়েলি, একদম মেয়েলি একটা স্বভাবের মানুষ হয়ে গেছিলাম। আমি সম্পূর্ণ মেয়ের মতোই চলতাম। এই করতে করতে আমি আমাদের গ্রামেরই একটা ভাবির নজরে পড়ি। আমাদের গ্রাম্য একটা ভাবি আছে, ভাবির নজরে পড়ি। নজরে পড়ার পরে যাই হোক, এটা আমার জীবনের একটা অন্ধকার দিক, তাও শেয়ার করি। এই ভাবি তখন আমার পছন্দ করে ফেলে। আমার ভাবির ভাই হচ্ছে বিদেশ থাকতো আর কি, ওনার হাজব্যান্ড। তো উনি আমার পছন্দ করে ফেলে। পছন্দ করে আমার সঙ্গে উনি বিভিন্নভাবে হচ্ছে এই ধরনের সম্পর্ক জড়াতে চায়। তা আমি আসলে বরাবরের মতো এগুলোর কাছ থেকে দূরে থাকতাম, বা এই সমস্ত সম্পর্কে জড়াতে চাইতাম না। কিন্তু মানে ভাবি আমাকে খুবভাবে, মানে একরকম জোর প্রয়োগ করে আমার সঙ্গে তিনি খারাপ সম্পর্কে লিপ্ত হয়। যখন আমার সঙ্গে তিনি এই ধরনের সম্পর্কগুলো করে, এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতাম, ওনার ঘরে যাইতাম, ওনাকে সাজাই দিতাম, বিভিন্ন ধরনের খারাপ সম্পর্ক ওনার সাথে হইতো আমার। এই করতে করতে কীভাবে জানি আমাদের গ্রামের যে মেম্বার আছে, মেম্বার বিষয়টা জেনে যায়। এবং ওনার বাড়িও ছিল মেম্বার বাড়ি। উনি আবার মেম্বারের কেমন জানি ভাতিজি হয় সম্পর্কে, ভাতিজা বউ হয়, ভাতিজা বউ হয়। তো কেমনে মেম্বার বিষয়টা জানে, এবং জানার পরে একদিন কি করে তারা এটা নিয়ে আমার একদিন ঘরের মধ্যে ধরে ফেলে, মানে ওই ঘরের মধ্যেই ধরে, মানে ভাবির সাথে ঘরের মধ্যে ধরে। এবং ধরার পরে গ্রামের সবাই তখন এটা নিয়ে একটা মেলের মতো বসে, একটা দরবারের মতো বসে। মানে আজ এত বছর পর আমার জীবনে হঠাৎ করে এমন একটা কলঙ্ক ঘটে গেল। এটা অবশ্য অনেক লম্বা একটা ঘটনা, আমি বিস্তারিত বলিনি আপনাকে, কারণ সামনের দিকে আরও অনেক ঘটনা রয়ে গেছে, এই জন্য আর কি। তো পরে আমার ওইখানে ধরছে, ধরার পরে গ্রামে 10 জনই মিলা তখন দরবার ডাকছে আমার নামে, যে আমি ভাবির সাথে খারাপ কাম করছি, আমারে ধরছে। এখন দরবারে তখন মেম্বার দরবার ডাকছে, মেম্বারের দরবারে সবাই হাজির হলো, গ্রামবাসী, আমিও তখন গেলাম। এবার যাওয়ার পরে যেটা হয়েছে ভাই, মানে মেম্বার, আমি তো ভাই ওরকম আমার মনে কোনো হারামিও নাই, খারাপ কিছুও নাই, যেমনি আমাকে ডাকছে আমি এমনিই গেছি। তো ওইখানে বসার পরে সবাই মিলে তখন বলতেছে যে আমি নাকি বিভিন্ন জায়গায় মানে মেয়েদের মতো করে চলি। আসলেই তো আমি মেয়ে না, কিন্তু আমি মেয়েদের মতো করে চলাফেরা করি, মেয়েদের মতো হাঁটা চলা করি। এবং মানে ওইরকমভাবে আমার ভিতরে, মানে এক কথায় বলতে গেলে আমার 1000টা দোষ তখন তারা ধরে বসছে। আমি অনেক মহিলার সাথে এটা করছি, তমুক মহিলার সাথে এটা করছি, বিভিন্ন মহিলার সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে, আমি মহিলাদের মতো চলাফেরা করি মহিলাদের সাথে খারাপ কাজ করার জন্য। এইভাবে ধরেন আমার উপরে 1000টা দোষ তখন ছাপাই দেওয়া হলো। আমি বললাম এই ধরনের কোনো কিছুই আমি করি নাই, কিন্তু আমার উপরে তখন এই দোষগুলো ঠেলে দেওয়া হয়েছে। তো দোষগুলো যখন আমার উপর দিয়ে দেওয়া হয়েছে, আমি তখন কি করব? আমার মাথায় তো আর কোনো কিছুই নেই, তারা যেমনি বলে, যেভাবে বলে আমি ওভাবেই তখন এই দোষগুলো মেনে নিলাম, মানে স্বীকার করলাম। তো তারপর দেখা গেল কি, যে এরকম করে কাটতে কাটতে তখন তারা দরবারের ভিতরে রায় দিল যে আমাকে গ্রাম থেকে বের করে দিতে হবে, মানে রাশেদকেই গ্রাম থেকে বের করে দিতে হবে, এবং ও আর এই গ্রামে কোনোদিন আসতে পারবে না। আমি কিন্তু ওই শুধু এই ভাবির সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে, এছাড়া কোনোদিন আমাদের গ্রামে আর কোনো মহিলার সাথে বা মেয়ের সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক হয় নাই। কিন্তু গ্রামের সবাই তখন বলা বলি করতে শুরু করলো, যমুক মহিলার সাথে তমুক মহিলার সাথে আমার নামে 1000টা দোষ দিছে, এবং আমাকে তখন গ্রাম থেকে বের করে দিল।
এবং বললো যে ও আর কোনোদিনও এই গ্রামে আসতে পারবে না, ও ছেলে হয়ে মেয়েদের মতো চলাফেরা করে, বিভিন্ন মহিলার কাছে যায়, ওরে আসতে দিব না। তো গ্রাম থেকে বের করে দেওয়ার পরে আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম যে আসলে ঠিক এই মুহূর্তে কী করব। তো এরপর আমার একটা পরিচিত মানে বোনের বাড়ি আছে, সম্পর্কে বোনই হয়, ওনার বাড়ি আবার রংপুর শহরে। তো ওনার কাছে আমি তখন রংপুর শহরে ওনার বাড়িতে গেছি। তো ওনার বাড়িতে যাওয়ার পরে তো সেখানে আমি তখন ওনার বাড়িতে থাকতে শুরু করি। একদিন 2 দিন করে থাকতেছি। আমার তো আসলে ওই সময় কোনো টাকা পয়সা নাই, চলতে পারি না। তো চলতে পারি না, টাকা পয়সা নাই, খুব অভাবে আছি। তো ওই বোনের বাসায় থাকতাম, ওনার আবার বাচ্চা কাচ্চা আছে, ওনার স্বামীও আছে। তো এখানে থাকতে থাকতে আমি একটা চকলেট ফ্যাক্টরিতে তখন চাকরি নিই। ওখানে একটা চকলেটের ফ্যাক্টরি আছে, তখন 58 দামের ওই চকলেটগুলো বিক্রি হতো, ওই ফ্যাক্টরিতে আমি তখন চাকরি নিই। তো ওই চকলেট ফ্যাক্টরিতে চাকরি করি, চলাফেরা সব কিছু মেয়েদের মতো। এভাবে প্রায় 3 মাসের মতো আমি মানে চকলেটের ফ্যাক্টরিতে চাকরি করি। 3 মাসে ভালো টাকাই কামাই, কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। বাড়িতে যাইতে পারি না, ঘরে যাইতে পারি না। গ্রাম থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে যে আমি যাতে কখনোই আর ভুলেও গ্রামের ভিতরে না ঢুকি, কারণ আমি যদি আবার গ্রামে ঢুকি তাহলে গ্রামবাসী আমাকে মানে মেরে ফেলবে, এরকমভাবে আমাকে হুমকি ধুমকি দিছে। তো যাই হোক, আমি আর গ্রামে গেলাম না, এবং গ্রামে না গিয়ে আমি আমার মতো করে তখন বাইরে সময় কাটাইতেছি, বাইরে চলতেছি। এভাবে আপনার দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে। এই করতে করতে আপনার পান্না নামের এক মহিলা, ওনার বাড়ি ঢাকাতে, উনি আমার এই আপার বাসায় আসছে। কী কারণে আসছে আমি জানি না। আসার পরে ওই পান্না মহিলার কাছে আমার ভাবি মনে হয়, মানে আমার ওই আপা মনে হয় বলছে যে আমাদের ঘরে একটা ছেলে থাকে রাশেদ, কিন্তু দেখতে পুরো মেয়েদের মতো, ওনা পার্লারের ভালো কাজ জানে, মেয়েদেরকে সাজাইতে পারে। এই পান্না মানে পান্না নামের যে মহিলাটা আছে ওনার কাছে বলছে। বলার পরে উনি আমাকে তখন ডাকছে, মানে উনি ওই বাসার পাশাপাশি আমাকে ডাকছে, ডাকে বললো যে তুমি নাকি পার্লারের মতো কাজ করতে পারো। আমি বললাম হ্যাঁ পারি। উনি প্রথমে বিশ্বাস করেন আমি যে ছেলে, উনি বলে আমি নাকি মেয়ে। আমি বললাম হ্যাঁ আমি পার্লারের কাজ জানি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সাজাই দাও তো, আমার এখানে সব কিছু আছে। তো বহু বছর পরে, আজকে প্রায় বহু মাস পরে আমি কাউরে সাজাইতেছি, তাও মনের মতো করে, একদম নিজের মতো করে সাজাইছি। এখন সাজানোর পরে উনি আয়নার সামনে দেখে নিজে নিজে চিনতে পারে না। আমার বলি এই সাজটা তুমি দিছো? আমি বললাম হ্যাঁ এই সাজটা আমি দিছি। বলে আল্লাহ আমার না খুব পছন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি তোমারে ঢাকায় নিয়ে যাবো, চাইবা? আমারে বলে। আমি বললাম আমি তো এখানে কাজ করি, তা ঢাকায় গিয়ে কি করব? উনি বলে ঢাকাতে আমার বিউটি পার্লার আছে, তুমি এই পার্লারে কাজ করবা। তো আমি তো জানি পার্লারে মেয়েরা কাজ করে, ছেলেরা না। আমি তখন বললাম আমি তো ছেলে, তা আমি কি পার্লারে কাজ করতে পারবো? উনি আমাকে বলে আমি কারো কাছে বলবো না তুমি যে ছেলে, আর তুমিও এটা কারো কাছে বইলো না যে তুমি ছেলে, তাহলে হচ্ছে কি এটা কেউ জানবে না, এটা কেউ জানবে না। এখন তুমি যদি বলো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো। আমি তখন বললাম যে না, আমি একটা ছেলে মানুষ, আমি গিয়ে একটা পার্লারে কাজ করব, এরপর দেখা যায় আমি মানে কি থেকে কি বিপদে পড়ে যাই, না আমি যাব না, মানে আমি মানা করছি। উনি আমারে বলতেছে যে তুমি কোনো বিপদে পড়বা না, তোমার কোনো বিপদ হবে না, তুমি চলো আমার সাথে, তুমি দেখো তোমার কোনো বিপদ হবে না, তুমি চলো। মানে একরকম জোর জবস্তি করে উনি আমাকে নিয়ে যাবে। তা আমি যে বোনের বাসায় আসছি ওই বোনের সাথে কথা বললাম। আমার ওই বোনও বলতেছে যে ও খুব ভালো, তোমার কোনো বিপদে ফেলবে না, এবং তুমি ওর সাথে গেলে ভালোই থাকবা, তাই তুমি যাও, ওর সাথে যাও, ও খুব ভালো। আমার এই বোনও আমাকে সাপোর্ট দিল যে ঠিক আছে যাওয়ার জন্য। তো ওই মহিলাও বলতেছে যাওয়ার জন্য। তা আমি তখন চিন্তা করলাম ঠিক আছে, তাহলে সবাই যেহেতু বলে যাওয়ার কথা, আমি তাইলে যাই, আগে গিয়ে দেখি ওখানে কি হয়, আগে যাই। তো সব কিছুর পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি যাব। তা আমি তখন আমার মতো করে ওনার সাথে রেডি হইলাম, হইয়া ব্যাগ টেক নিয়ে একদম মেয়েদের মতো 3 পিস পরে উনি আমাকে ঘর থেকে বের করছে। যদিও আমি এই ইয়াতে আসলে আপনার রংপুর শহরে এসে কিন্তু আমি তখন 3 পিস পরতাম না, আমি শার্ট প্যান্টই পরতাম। তো উনি আমাকে 3 পিস পরাইছে, পরায় একদম মেয়ে সাজে আমাকে ঢাকাতে ওনার যেখানে পার্লার, ওই পার্লারের দোতলায় উনি থাকে, ওই দোতলায় তখন আমাকে নিয়ে গেছে। তো ওই দোতলায় আমাকে নিয়ে যাওয়ার পরে তা আমি তখন ওনার পার্লারে কাজ করতাম সকাল বিকাল। কেউই বুঝতো না যে আমি যে একটা, ধরেন আমি যে একটা ছেলে মানুষ, এটা বোঝার কারোই কোনো ক্ষমতা ছিল না। আমি মেয়েদের মতো অনেক লম্বা লম্বা চুলও রাখছি, এবং একটা চশমা পরতাম, 3 পিস পরতাম, এবং সম্পূর্ণ মেয়েদের মতো করে আমি তখন পার্লারে যাইতাম, পার্লারে কাজ করতাম। বিভিন্ন মহিলারা আসতো, মহিলাদেরকে সাজাইতাম, এবং নিজের মতো করে আমি এই পার্লারটাকে তখন দেখাশোনা করতেছি। এবং আমি যাওয়ার পরে ওনার হিউজ কাস্টমার বেড়ে গেছে, মানে প্রচুর কাস্টমার আসতেছে, দূর দূরান্ত থেকে ভালো ভালো কাস্টমার আসতেছে। এবং আমার সাজ অনেক ভালো ছিল, খুবই পাতলা সাজাইতাম আমি, তো যার জন্য দেখা যায় কাস্টমার আমার দোকানে লাইন লেগে যাইতো। এরকম করে অনেক দিন পর্যন্ত ওনার ওই দোকানে আমি কাজ করি। তো দোকানে কাজ করতে করতে ওনার যে হাজব্যান্ড আছে, মানে আমি যে পান্না আপার কাছে গেলাম, পান্না আপার যে হাজব্যান্ড আছে, পান্না আপার হাজব্যান্ড কিন্তু জানতো যে আমি একটা ছেলে, আমি যে মেয়ে না। তো পান্না আপুর হাজব্যান্ড এটা জানার পরেও ওই লোকটা একটু লম্পট টাইপের ছিল আর কি, এক কথায় বলতে গেলে খারাপ চরিত্রের লোক।
এই লোকটা, আমি একটা ছেলে মানুষ হওয়ার পরেও আমার দিকে নজর দেয়। আমি তো একটা ছেলে, এরপর আমার দিকে খারাপ নজর দেয়। আমি ওনারে বলি যে দুলাভাই, আর কেউ না জানুক, পান্না আপাও জানে, আপনিও জানেন আমি একটা ছেলে মানুষ, এরপর আপনি এগুলো কী বলেন আমার সঙ্গে? আমিও যা, আপনিও তা। না, উনি দেখি যে না, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমার দিকে উনি এক রকমের খারাপ নজর দিতে শুরু করে। তো যাই হোক, আমি তো ছেলে মানুষ, আমি তো এসবের মধ্যে নাই। এরপরে বা পান্না আপু এবার আমার বলে কি, যেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে আর কি, আমি বাস্তবতার জন্য কথাগুলো বলি, পান্না আপুকে ছোটো করার জন্য না বা ওনার ক্ষতি করার জন্য না। উনিও একদিন আমাকে বলতে, স্যার তুইও পুরুষ, আমার স্বামীও পুরুষ, সমস্যা কি? মানে আমি দেখলাম যে উনি সাপোর্ট দিতেছে। তো উনিও যখন সাপোর্ট দিতেছে তখন খুব খারাপ লাগলো যে আমি পার্লারে কাজ করব না, আমি পার্লারে চাকরি ছেড়ে দেবো। মানে এরকম করেই মনে মনে চিন্তা করতেছি যে যদি অন্য কোনো একটা কাজ পাই, আমি অন্য কোনো একটা কাজে ঢুকে যাব। এই করতে করতে প্রায় আপনার 3 থেকে 4 দিনের মাঝে আল্লাহর কি হুকুম আর কি, আমাদের নিয়মিত একটা বড় লোকের কাস্টমার আছে, মহিলাটার নাম হচ্ছে হামিদা ম্যাডাম। তো ম্যাডাম অলওয়েজ আমাদের দোকানে আসতো এবং খুব বড় লোক, নিজেদের গাড়ি টাড়ি নিয়ে আসে। এরকম করতে করতে একদিন ম্যাডাম আমারে বললো কি যে মানে আমি তো আছি ওই সময়, ম্যাডামও আছে। তো ওইখানে থাকা অবস্থায় ম্যাডাম আমারে বলতেছে যে আমার ঘরে একটা কাজের মেয়ে দরকার, আমি যদি একটা কাজের মেয়ে পাই, একটা কাজের মেয়ে আমার ঘরে দরকার। উনি আমাকে বলতেছে। তা আমি তখন বললাম যে কাজের মেয়ে লাগবে আপনার ঘরে? বলে হ্যাঁ, হালকা আমার বাসায় কাজটা আছে, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই। তো আমাদের বাসায় একটা কাজের মেয়ে দরকার, যদি একটা কাজের মেয়ে পাই তাহলে আমি নিয়ে যাবো, তোমাদের কাছে আছে কিনা? মানে ওনাকে সাজাইতেছে, উনি বলতেছে। আমি তখন বললাম ম্যাডাম আমাকে নিয়ে যান, এমনি বলতেছে। পরে বলে কি বলো, তুমি তো এত ভালো পার্লারে কাজ করো, এখানে থাকো, তা তোমার আমি কাজের মেয়ে হিসেবে নিব কেন? আমি বললাম যে না আপু, আসলে কিছু মনে করবেন না, আমি এখানে চাকরি করব না, আমার একটু ব্যক্তিগত সমস্যা আছে, আমি চাকরি ছেড়ে দিব। তো আবার এই মহিলাটা কিন্তু সবসময় আমার কাছে আসতো, মানে আমার হাতে ছাড়া অন্য কারো হাতে কিন্তু উনি সাজতো না, মানে আমি ওনাকে সাজাইতাম। তারপর আমার বলতেছে যে এই তুমি সত্যি আমার সাথে যাবা, আমাদের বাসায় যাবা, কাজ করবা? আমি বললাম হ্যাঁ, আমি আপনাদের বাসায় যাব, কাজ করবো, যদি আপনি আমাকে নিয়ে যান। তারপরে বলে তোমার এইখানে মানে পান্না কিছু বলবে না? আমি বললাম না, আপনি পান্নার উপরে বইলেন না, আমিও আপনাকে বলবো না, আপনিও বইলেন না। পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে, সত্যিই তো দেখো, কিন্তু পরে কিন্তু আবার চেঞ্জ হও না, কারণ তুমি যদি আমার বাসায় যাও তাহলে আমার জন্য অনেক সুবিধা, আমার এত দূর থেকে পার্লারে আসতে হয় না, আর তুমি আমাকে সাজিয়েও দিলা, মাঝে মাঝে আমার কাজে আমাকে হেল্পও করলা, তো এটা কেউ জানবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি আপনি এটা বলেন তাহলে আমি এটা করার জন্য রাজি আছি, কিন্তু আপনিও কাউরে বলেন না, আমিও বলবো না। বলো আচ্ছা ঠিক আছে। তো ওই হামিদা ম্যাডাম কিন্তু তখনও জানতো না যে আমি মূলত একটা ছেলে, এটা কিন্তু জানতো না। না জানার পরেই উনি তখন করলো কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। পরে একটা সময় উনি আমার সাথে ডেট ফিক্সড করলো এবং ওই ডেটে উনি আমাকে তখন নিয়ে গেল। আমিও ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ওনার গাড়িতে উঠছি এবং উনি ডিরেক্টলি ওনার বাসায় নিয়ে গেল। ওনার বাসায় যারা আছে, ওনার শ্বশুর শাশুড়ি আছে এবং ওনার স্বামী আছে। তো ওনার বাসায় যাওয়ার পর ওনার স্বামীকে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। মানে উনি সরকারি লেভেলের এমন একটা জায়গায় কাজ করে যে খুব মানে উপরস্থ একজন কর্মকর্তা সরকারি দপ্তরে। তো যাই হোক, ওনার বাড়িতে অলওয়েজ যে পুলিশের গাড়ি আসে যায়, মানে একটু কথায় বলতে গেলে একটু প্রশাসনিক বাসা। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি তখন রান্নাবান্না করতাম, ঘর দুয়ার পরিষ্কার করতাম, মানে যাবতীয় যত কাজ আছে সব ঘরের কাজ আমি করতাম এবং ওনার জন্য রান্নাবান্না করে দিতাম বা ওনারে পার্লারের মতো সাজিয়ে দিতাম, মাঝে মাঝে বডি ম্যাসাজ করে দিতাম, মানে ওনার সাথে আমি ওভাবেই থাকতাম। কিন্তু কখনোই কোনো দিন আমার দৃষ্টি ওনার দিকে খারাপভাবে আমি দিই নাই, যেহেতু আমি একটা ছেলে এবং কোনোভাবেই যাতে উনি এটা বুঝতে না পারে যে আমি একটা ছেলে। এরকম করে ওই বাসাতেও প্রায় আমি 5 মাসের মতো কাজ করি, 4-5 মাসের মতো কাজ করি এবং ওই 4-5 মাসের ভিতরে ওই বাসার প্রতিটা মানুষ আমার ফ্রেন্ড হয়ে যায়। মানে বাসায় যে 2জন বয়স্ক মহিলা আছে, মানে একটা বয়স্ক পুরুষ মহিলা আছে তারা, এরপরে ম্যাডাম, মানে এরপরে হামিদা ম্যাডাম, মানে সবাই, মানে স্যার ম্যাডাম সবাই আমার সাথে ভালো ব্যবহার করে, মানে খুবই আন্তরিকতা আমার সাথে, একদম নম্র ভদ্র, খুব ভালোভাবে সবার সাথে আচরণ করে। আমিও তখন বেশ ভালোই আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভিতরে তখন আর কোনো টেনশন নাই যে আমি একটা ভালো কাজ পাইছি, একটা ভালো চাকরি পাইছি। এরকম চাকরি তো সচরাচর পাওয়া যায় না। তো আমার ভাগ্য ভালো দেখে আল্লাহ আমার এরকম একটা মানে কাজের ব্যবস্থা করে দিছে। তো আমার মানে কি একটা বিষয় আর কি, মানে 4 মাস পরে একদিন হঠাৎ করে হামিদা ম্যাডাম আমাকে বলতেছে যে আমারে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। কীভাবে আমি এটাকে বলি, উনি অনেকদিন ধরে আমার আইডি কার্ড চাইতেছে, যে আমার আইডি কার্ড দেওয়ার জন্য। তা আমি আমার আইডি কার্ড ওনারে দিই না, আইডি কার্ড ঘুরাইতেছি, দিচ্ছি বলে দিতেছি না। এখন এই যে আইডি কার্ড আমি ওনাকে দিচ্ছি না, এই কারণে কি উনি আমার ওই যে পান্না আপার সাথে কথা বলে, মানে পান্না আপার সাথে কথা বলে আমার সম্বন্ধে জানে, নাকি উনি আমার কোনো কিছু দেখে ফেলে বা এইটা আমি জানি না।
উনি একদিন আমাকে ওনার একটা গোপন রুমে আমাকে ডেকে নিয়ে আমাকে বসায় বলতেছে যে মানে তোমার আমি সত্যি কথা বলবো। আমি বলছিলাম আমার নাম আমেনা, নাম বলছিলাম আমেনা। পরে আমারে বলে আমেনা, মানে ওখানেও আমাকে নাম সবাই আমেনাই দেওয়া হয়েছে, মানে আমার রাশেদ আলম ছিল, তো রাশেদ আলম থেকে আমাকে আমেনা নাম দেওয়া হয়েছে। ওখানেও সবাই আমাকে আমেনা ডাকতো। পরে আমাকে বলে আমেনা, তোমার আমি একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমাকে সত্যি সত্যি উত্তর দিবা। যদি সত্যি সত্যি উত্তর দাও তাহলে তোমার কোনো বিপদ হবে না, আর যদি সত্যি উত্তর না দাও তাহলে তোমার বড্ড বিপদ হতে পারে। তুমি তো আমাকে ভালো করেই চিনো। তো আমি তখন নিচের দিকে তাকিয়ে আসতাম, বললাম যে ঠিক আছে ম্যাডাম, কী বলবেন বলেন। পরে নাকি ডিরেক্টলি বলে, তুমি কি ছেলে না মেয়ে? যখন এই প্রশ্নটা করে তখন আমার মনে হয় যে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছে, মানে আমার পায়ের নিচে আর মাটি নেই। কারণ ওনারা যে বড় লোক বা যেভাবে সরকারি লোকজন ওনাদের বাসায় আসা যাওয়া করে, বা আমি ওনার অনেক দিন শরীর মেসেজ করছি, ওনার বডি মেসেজ করছি, এবং এখন যদি উনি জানতে পারে আমি ছেলে তাহলে তো আমার উপায় থাকবে না। হে আল্লাহ, এখন আমি কি করব? আমি তো বড় মানে মহা বিপদে পড়ে গেছি। আমি কিছু বলি না, এভাবে চুপচাপ আসি। তো অনেকক্ষণ পর আমারে বললে, কি ব্যাপার আমি তোমার জিজ্ঞেস করলাম, তোমার প্রশ্ন করতেছি, উত্তর দাও, তুমি কি ছেলে না মেয়ে? এবার একটা পর্যায়ে আমি তখন কী করলাম, মানে দৌড়ে গিয়েই ওনার পা ধরে কান্না করতে শুরু করছে, ম্যাডাম আমার মাফ করে দেন, আমি গরিব মানুষের সওয়াল, আমার আসলে এটা করা ঠিক হয় নাই, আমি এটা কেন করছি আমি তাও জানি না, বড্ড অভাবে ছিলাম এবং অভাবে থেকে আমার জীবনটা এমনি এমনি হয়েছে, মানে সব কিছু ওনারে বলছি। বলার পরে উনি আমারে বলে, আমার পা ছাড়ো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখানে বসো, তোমার কোনো ক্ষতি করব না, তুমি যদি আমার কোনো ক্ষতি না করো আমিও তোমার কোনো ক্ষতি করব না। আমি বললাম, না ম্যাডাম, আমি আপনার ক্ষতি কেন করব? আপনি আমাকে আপনার বাসায় কাজ দিয়েছেন, আমি কাজ করি, মাস শেষে আমাকে বেতন দিতেছেন, আমি ভালো আছি, তা আমি তো আপনার কখনোই ক্ষতি করব না, আপনার ক্ষতি আমি কেন করব? আমার বলে, ঠিক আছে, যদি ক্ষতি না করো তাহলে এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরে আমারে বলতেছে, তুমি কি সত্যিই ছেলে? তো আমি বললাম, জি আমি ছেলে। তো এরপর উনি একটা কাজ করে আমার সঙ্গে, সেটা আমি বলতে চাই না। তো এরপর উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় কাজ করো, কেউ যাতে না জানে যে তুমি একটা ছেলে, আমার হাজব্যান্ড অথবা বাইরের লোক বা কেউ যাতে না জানে। আমার শ্বশুর শাশুড়ি যেমন করে আসো তেমন করেই সবার সাথে থাকবা, ভুলেও কাউকে বুঝতে দিবা না যে তুমি একটা ছেলে, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাডাম, এটা তো আমি কাউকে বুঝতে দিচ্ছি না, এটা পান্না ম্যাডামে জানতো, মানে পান্নাপা জানতো, এখন আপনি জানলেন, এছাড়া এই ঢাকা শহরের এটা দ্বিতীয় কেউ জানে না। বলে, আচ্ছা ঠিক আছে, যদি না জানে তাহলে তোমার জন্য ভালো, আমার জন্যও ভালো, ঠিক আছে? তো আমি বললাম, ঠিক আছে। এরপর ওনার বাসায় আমি আবারও কাজ করতে শুরু করি। তো এবার যখন উনি আমাকে বডি ম্যাসেজ করার জন্য ডাকে তখন আমি একটু বিব্রত হয়ে যাই, কারণ এতদিন পর্যন্ত উনি মানে আমি যে একটা, উনি জানতো যে আমি একটা মেয়ে, কিন্তু এখন তো জানে আমি একটা ছেলে জানার পরেও উনি যখন আমাকে ডাকে ওনার বডি ম্যাসেজ করার জন্য, তখন আমার নিজের কাছে একটু লজ্জা লাগে। মানে এক কথায় বলতে গেলে তখন আমার ইচ্ছা করে না যে ওনার বাসায় যাব বা ওনার বডি ম্যাসেজ করব, মানে এটা লজ্জা লাগে ওনার রুমে চাইতে। এরপরেও যেহেতু ওনার এখানে আমি চাকরি করি, মাস শেষে উনি আমাকে বেতন দিতেছে, তো এখানে তো আমার ভালো লাগা মন্দ লাগা এসবের বিষয় তো কোনো কিছু নাই, উনি ঠিক যাই বলে আমাকে তো তাই করতে হবে। যাই হোক, এরপরে আমি ওনার বাসায় যাইতাম এবং ওনার মানে বডি মেসেজ করে দিতাম। এরকম করতে করতে উনি একটা সময় আমাকে একটা প্রস্তাব করে, মানে আমাকে একটা অফার দেয়। তো অফারটার বিষয় কি, উনি ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, ওনার কোনো বেবি নাই, তো উনি তখন আমাকে ওরকম একটা প্রস্তাব দেয় যে উনি আমার সাথে থাকতে চায়, এবং উনি আমার মাধ্যমে বাচ্চা নিতে চায়। ওনার হাজব্যান্ডকে উনি অনেক ডাক্তার দেখাইছে এবং উনি নিজেও অনেক ডাক্তারের কাছে গেছে। উনি আসলে ওনার সমস্যা না, ওনার হাজব্যান্ডের সমস্যা তা বলা যায় না, তবে অনেক কবিরাজরা ডাক্তাররা বলতেছে যে ওনার হাজব্যান্ডের উপর নাকি কারো অভিশাপ আছে, ওই অভিশাপের কারণে উনি কখনো মা হইতে পারবে না, মানে ওনার হাজব্যান্ডের থেকে কখনোই বাচ্চা আসবে না। কিন্তু ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী ওনার হাজব্যান্ড ঠিক আছে। তো এগুলো করে উনি আমাকে ডিরেক্টলি প্রস্তাবটা দেয় যে তুমি আমার সাথে এই সম্পর্কে জড়াও। তো এখন ভাই আসলে আমি কোনোভাবে, আমার আল্লাহ সাক্ষী, আমি কোনোদিন ওনার সাথে এই সম্পর্কটা করতে চাইনি। আমি এটার কাছ থেকে বরাবরের মতো দূরে থাকতে চাইছিলাম, কারণ এই কাজটা করার কারণেই কিন্তু আজকে আমাকে এই ঢাকা পর্যন্ত আসা লাগছে বা আমাকে আজকে এই দুর্দশাগুলো দেখা লাগতেছে। আমি যদি আমার চরিত্রের হেফাজত করতে পারতাম, আমি যদি খারাপ কোনো কাজে লিপ্ত না হতাম, তাহলে আমি আমাদের গ্রামের বাড়িতে যে টাকা ইনকাম করতাম তাতে আমি ভালোই চলতে পারতাম। আমার গ্রামে আমি এমন পরিচিত হয়ে গেছি, পাশের গ্রাম নয়, দূর দূরান্তের গ্রামেও যদি বিয়ে হইতো আমাকে নিয়ে যাইতো। আমি সেই গ্রামে মানুষদেরকে সাজায় আসতাম বা আমাদের গ্রামে আমার ভালোই ইনকাম হইতো। তো যেহেতু এই খারাপ কাজটার কারণে আজকে আমি সব কিছু থেকে ঘৃণাত্ম বা সব কিছু থেকে দূরে, তাহলে আমি আর এই কাজটা করব না, আমি এটা থেকে দূরে থাকবো, এটাই চিন্তা করছিলাম। কিন্তু এই হামিদা ম্যাডামের কাছে আইসাও আমি এটা থেকে রক্ষা পাই নাই।
শেষ পর্যন্ত উনি আমাকে চাপ দিল এবং চাপ দিয়ে আমাকে বলল যে এটা ওনার সাথে আমার করাই লাগবে। মানে আমাকে করতে উনি বাধ্য করতেছে একরকম। তো যাই হোক, আমার সঙ্গে ওনার এই সম্পর্কটা হলো এবং হওয়ার একটা পর্যায়ে উনি তখন বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট করে। তো উনি যখন বাচ্চা হয়, উনি যখন বাচ্চা আসে, উনি তখন আমাকে অনেকগুলো টাকাও দেয় এবং আমি তখন একসাথে বাড়িতে অনেকগুলো টাকা পাঠাই। তা আমার ওই টাকা দিয়ে আমার পরিবার সম্পূর্ণ উঠে গেছে, যেটা সত্যি কথা। আমার পরিবারের আজকের যে অবস্থা, এই সব কিছুর জন্য কিন্তু আমার অবদান। আমিই কিন্তু টাকা দিই আমার পরিবারকে। একসাথে এই হামিদা ম্যাডাম আমাকে যে টাকাগুলো দেয়, তার একটা টাকাও কিন্তু আমি খরচ করি না। এই টাকাগুলো দিয়ে আমি একটা ভালো প্যান্টও কিনি না, শার্টও কিনি না। এই সম্পূর্ণ টাকাটা আমি আমার পরিবারের জন্য পাঠিয়ে দিই। আমার পরিবারের জন্য পাঠিয়ে দেওয়ার পরে তারা তখন এই টাকাটা দিয়ে আমার বড় ভাইয়া ব্যবসা বাণিজ্য ধরে, আমার পরিবার পুরো উঠে যায়, আমার পরিবারটা উঠে যায় এবং আমার সম্পূর্ণ টাকাটা আমার বড় ভাই নিয়ে যায়। আমার আব্বা আম্মা আমার বড় ভাইকে দিয়ে বড় ভাই নিয়ে যায়। এরপর আমি তখন এই ঢাকাতে পড়ে আসি। এভাবে ওনার একটা ছেলে হয়েছে। ছেলেটা হওয়ার পরে ছেলেটার মাঝে অনেক সমস্যা। বাচ্চাটা হওয়ার পরে মানে সবাই বলে বাচ্চাটার মাঝে জিন আছে, বাচ্চাটাকে জিনে ডিস্টার্ব করে বা বাচ্চাটার সঙ্গে খারাপ কোনো কিছু আছে, এরকমভাবে সবাই বলতে থাকে। এই বলা বলি করতে করতে একটা পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একটা বাইরে থেকে একটা ভালো কবিরাজ আনবে। বাচ্চাটার বয়স তখন আপনার এরকম হবে যে প্রায় 8 থেকে 9 মাসের মতো হবে। যে সমস্যাটা বাচ্চার হইতো যে বাচ্চাটা ঘুমাইলেই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠতো, বা ধরেন ওর মা ওরে কোলে নিতে আসছে বা আমি কোলে নিতে যাচ্ছি, ও দেখলেই না মানে চিৎকার দিয়ে উঠতো, আমাদেরকে দেখলেই চিৎকার দিয়ে উঠতো, মনে হচ্ছে অন্য কিছু দেখতেছে। তো যারাই দেখছে, ওর দাদা দাদি যারা আছে সবাই বলতেছে, ছেলেটার নাম ছিল রাহি, বলে রাহির সাথে তো মানে জিন আছে, তো একটা ওরে কবিরাজ দেখাইতে হবে। পরে কবিরাজ নিয়ে আসে। আনার পরে ওই কবিরাজের নাম ছিল নুরা কবিরাজ। উনি ঢাকা শহরের পাশাপাশি কোনো একটা জেলার মানুষ, এবং ওনার নামটা নাই বলি। এই ভদ্রলোকে আসছে মানে একে দেখার জন্য, মানে বাচ্চাটা দেখার জন্য। তো বাচ্চাটা দেখার জন্য আসছে। আসার পর বাচ্চাটা দেখছি, বাচ্চাটা সব কিছু দেখা আমার দিকে তাকাইতেছে, মানে বারবার আমার দিকে তাকাইতেছে। আমি তো 3 পিস পরে আসি, মাথার মধ্যে ওড়না দিয়ে আসি, এবং উনি আমার দিকে শুধু বারবার তাকাইতেছে। 1 বার 2 বার 3 বার করে আমার দিকে তাকাইতেছে এবং অনেকক্ষণ ধরে মানে ওনার দৃষ্টি মনে আমার কাছ থেকে সরতেছে না। না সরার পরে উনি আমার ম্যাডামকে বলতেছে যে একটা কাজ করেন, আমাকে 1 গ্লাস পানি দেন। তো হামিদা ম্যাডাম আমারে বলতেছে যে আমি না একটা কাজ করে 1 গ্লাস পানি নিয়ে আসো। তখন আমি পানির জন্য গেছি, পানিটা নিয়ে আসছি। আনার পর উনি বাচ্চাটারে দেখছে, বাচ্চাটারে দেখা টিকা সবটা ঠিকঠাক করছে। কইরা উনি তখন বলল, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে আমি বাচ্চার মায়ের সাথে একটু কথা বলতে চাই, মানে হামিদা ম্যাডামের সাথে। তো হামিদা ম্যাডামের সাথে উনি কী বলছে আমি জানি না। একটা ঘরের মধ্যে গিয়ে অনেকক্ষণ হামিদা ম্যাডামের সাথে কথা বলছে। হামিদা ম্যাডামের সাথে কথাবার্তা শেষ করে কবিরাজটা তখন চলে গেছে। কবিরাজটা চলে যাওয়ার পরে আমি দেখলাম হামিদা ম্যাডাম জানি খুব টেনশানে পড়ে গেছে। তা আমি যেটা মনে করলাম যে মনে হয় ওনার বাচ্চার কোনো একটা সমস্যা, বা বাচ্চাটা মনে হয় কোনো একটা ক্ষতি হয়েছে, বা বাচ্চাটা মনে হয় অসুস্থ কোনো একটা কারণে, এই কারণে মনে হয় উনি খুব একটা টেনশানে আছে, আমি এটা মনে করতাম। তো আমি জিজ্ঞাসা করতাম যে ম্যাডাম আপনি হঠাৎ করে এরকম টেনশন করতেছেন, মানে আপনাকে দেখলে মনে হয় আপনি ভীষণভাবে চিন্তিত, অ্যান্ড কী হয়েছে আমার সাথে শেয়ার করা যায়, আমাকে বলা যায়? আমাকে বলে না আমেনা কিছুই না। উনি কিন্তু সব কিছু জানার পরও আমাকে আমেনা বলেই ডাকতো, কারণ উনি আমাকে রাশেদ কখনোই বলে নাই, সবসময় আমেনা বলেই ডাকতো। পরে বলতেছে যে আসলে না কিছুই না, এখন মানে আমি একটু অন্য বিষয় নিয়ে টেনশানে আছি। তো কোন বিষয় নিয়ে টেনশন আছে সেটা আমাকে বলে না। তো ওই সময় বাসায় 3টি ফোন ছিল, মানে 3টি ছিল, মোবাইল ওরকম অ্যাভেলেবেল না। তো ওনার 3টি নাম্বারে বারবার কল আসতো, উনি কল রিসিভ করতো এবং রিসিভ করে বলতো আমাকে একটু সময় দেন, ইনশাল্লাহ হয়ে যাবে, এগুলো বলতো। আর একটু সময় দেন, আমি করে ফেলবো, টেনশন নিয়ে না, হয়ে যাবে, এরকম করে করে কথা বলে। তো এখন উনি এইভাবে কথা কার সাথে বলে এটা তো আমি বুঝতাম না, বাট উনি এরকম করে কথা বলতো। এইভাবে কথা বলতে বলতে একদিন আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আমার কাছে মনে হচ্ছে যে আপনি মনে হয় আমার কাছে কিছু একটা বিষয় লুকাচ্ছেন, মানে আমার কাছে আপনি কোনো একটা বিষয় লুকাইতেছেন। আমার কাছে কোনো বিষয় লুকেন না, আমার সাথে সরাসরি কথা বলেন, আপনি কী নিয়ে টেনশন করতেছেন, মানে কোন বিষয় নিয়ে আপনি টেনশন করতেছেন আমার একটু বলেন। তা আমারে বলতেছে যে না কোনো বিষয় না, আমি ঠিক আছে আমি না। এরকম করে আরও মাসখানে কেটে গেছে। এরপর আমাকে একদিন বলতেছে যাবে না, আমি তোমার এক জায়গায় নিয়ে যাবো, আমার সাথে যাবা, এমন করে আমাকে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ যাবো চলেন। তো ওনার সাথে তখন আমি গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে উনি নিজেই ড্রাইভ করতেছে, গাড়ি উনি চালাইতেছে, ওর বাচ্চাটাও আছে, বাচ্চাটার পিছনে রাখছে, উনি গাড়ি চালাইতেছে। যে বাচ্চাটা যে চেয়ার, বাচ্চাদেরকে রাখার জন্য যে চেয়ার আছে, ওই চেয়ারে বাচ্চাটাকে বসাইছে, বাচ্চা ওখানে বসে আছে। তো উনি গাড়ি চালাইতেছে। গাড়ি চালাইতে চালাইতে আমাকে বলতেছে যাবে না, তোমার একটা কথা বলি না। গাড়িতে ওঠার পর আমাকে বলতেছে রাশেদ তোর একটা কথা বলি, আমি তোর এক জায়গায় কাজে দিব, তুই ওখানে চলে যাবি, আমার বাসায় আর আসবি না, এমনি আমাকে বলতেছে।
আমি তখন বললাম যে ম্যাডাম এটা আপনি কী বলতেছেন যে আমি আপনার বাসায় আসবো না, একটা বাসায় কাজ দিবেন ওখানে কাজ করব, মানে কি? পরে আমারে বলে, আমি যে কবিরাজটাকে আমার বাসায় আনছিলাম, নুরা কবিরাজ, তোর মনে আছে? আমি বললাম জি মনে আছে। বলে আমি ওই নুরা কবিরাজের বাড়িতে তোকে নিয়ে যাচ্ছি। আমি বললাম তারপর? বলে আমি নুরা কবিরাজের কাছে তোকে দিয়ে আসবো, তুই নুরা কবিরাজের কাছে থাকবি এবং আমার বাসায় আর আসবি না। মানে হঠাৎ করে এরকম কথা। তো ওনার বাসা আমি বহু বছর ধরে কাজ করে, আজকে বহু বছর। ওনার এই কথাটা শুনে আমি একটু বিব্রত হয়ে গেলাম। তখন আমি 3 পিস পরা অবস্থায়, মানে পরা অবস্থায় আছি। পরে আমি বললাম যে ম্যাডাম আপনি এটা কী কথা বলতেছেন বা কীভাবে এইসব কথা বলতেছেন? আমি তো আপনার কথার মানে আগামাথা কিছুই বুঝি না। আমাকে বলে আমি যা বলতেছি তোকে তাই করতে হবে, আর তুই যদি তাই করিস তাহলে তুইও বেঁচে যাবি, আমিও বেঁচে যাব। আর যদি তুই তা না করিস তাহলে তোর জীবনেও বিপদ আছে, আমার জীবনেও বিপদ আছে, তুই নিজেও বাঁচবি না। আমি তখন বললাম যে ম্যাডাম আসলে আপনি আমাকে সত্যি করে বলেন ঘটনা কী বা কী হয়েছে। আপনি আমাকে না বললে তো ম্যাডাম আমি বুঝতে পারবো না যে কী হয়েছে, আপনাকে মানে একটু ক্লিয়ার করে বলেন। পরে আমাকে বলে যে নুরা কবিরাজ আমাদের বাসায় আসছিল, ওই নুরা কবিরাজ চিনে গেছে যে তুই একটা ছেলে। শুধু চিনেই নাই, উনি এটাও বলছে যে যে সন্তানটা আমি ওনার সামনে নিয়ে গেছে আমার ছেলে রাহা, ওইটা মূলত তোর ছেলে, এটা উনি বলে গেছে। তা আমি বললাম উনি কী করে জানলো? উনি কি ডাক্তার নাকি? বলে উনি কবিরাজ এবং অনেক বড় কবিরাজ, তার সাথে জিন আছে, সে তার জিন দ্বারা জেনে গেছে। তো আমি বললাম তাহলে এখন আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? বলে আমি কবিরাজের বাড়িতে নিয়ে যাব। কবিরাজ আমাকে শর্ত দিয়েছে তোকে তার কাছে দিয়ে আসার জন্য, তুই তার সাথে থাকবি এবং তুই আমাদের বাসায় আর আসবি না। কারণ যদি কোনোদিন আমার হাজব্যান্ড জানতে পারে যে এই সন্তানের বাবা তুই, তাহলে আমার নিজেরও অস্তিত্ব থাকবে না, তোর তো নাই, তোর গলা কেটে মেরেই ফেলবে। আমি তখন নিজেও ভয় পেয়ে গেছি যে আল্লাহ এটা কি। তা আমি তখন মনে করছিলাম যেহেতু আমি মেয়েলিভাবে চলাফেরা করি, কবিরাজের হয়তো আমার দিকে খারাপ নজর গেছে, এটা মনে করছিলাম। তো ঠিক আছে নিয়ে যাক, এরপরে দেখি। এরকম করতে করতে আমাকে কবিরাজের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। কবিরাজের বাড়িতে যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিছে। তখন মনটা আমার ভীষণ রকমের খারাপ যে আমি যেখানেই যাই সেখানেই একটা না একটা বিপদ আমার জন্য অপেক্ষা করে। মানে এই বয়সে কোথাও গিয়ে একটু শান্তি পাই নাই। প্রতিটা জায়গায় গেলেই আমার জন্য কোনো না কোনো বিপদ আসেই। আমি কোনো না কোনো বিপদের মানে সংক্রমণে হচ্ছি, কোনো না কোনো বিপদে আমি পড়ে যাচ্ছি। তো এবার আমি কি করব? আমার তো আর কোনো অস্তিত্ব নাই, বা এবার তো লাস্ট স্টেপে এসে গেছি। কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় কবিরাজ আমাকে দেখলো, দেখা বলে যে তোমার এটা ঘর, তুমি এই রুমে থাকবে। আমার একটা রুম দিল, বিশাল বড় একটা রুম, অনেক সুন্দর। কবিরাজে ওই সময় ওনার বাড়িতে বিল্ডিং আছে। তো রুমের ভিতরে আমি গেছি, আমি তো জানি উনি আমাকে কেন ডেকে আনছে, এরকম কিছুই হতে পারে। ম্যাডাম তখন চলে গেল, মানে ম্যাডাম চলে গেছে, হঠাৎ করে ম্যাডাম চলে গেছে, আর আমার সাথে কোনো যোগাযোগ নাই, ম্যাডাম চলে গেছে। রাতের বেলা আমি দরজা আটকে ঘুমাইলাম, সারাটা রাত ঘুমাইতে পারতেছি না যে আমার সঙ্গে এটা কী হইলো, কী কারণে আমার সাথে এরকমটা হইতেছে, বা কেনই বা আমাকে এখানে আনলো, ম্যাডাম আমাকে কেনই বা এই ভণ্ড কবিরাজের বাড়িতে দিয়ে গেল, কেন এটা হলো। এই করতে করতে সারাটা রাত কেটে গেল। সকালবেলা কিন্তু সারাটা রাত কুকুর প্রচুর ডাকছে ওই বাড়িতে। আমি কোনো বাড়িতে এত কুকুর ডাকতে দেখি নাই, যে পরিমাণের কুকুর ডাকাডাকি করছে। সকালবেলা ওনার ওয়াইফ আমাকে নাস্তা দিয়ে গেল। আমি তখনও পুরো মেয়েলি পোশাকে আছি, সম্পূর্ণ মেয়েদের মতোই, এবং আমার নামও বলছে আমেনা। উনি বলছে ওখানে যারা জিজ্ঞেস করবে তুই সবাইকে তো বলবি যে তোর নাম আমেনা। তা আমেনা বলতেছি, তো এরকম করে চলতেছে। এই করতে করতে তখন এই কবিরাজ নুরা মিয়া তার যিনি কবিরাজি করতো ওখানে আমাকে নিয়ে যাইতো, আমাকে বসাইতো, আমাকে মন্ত্রসন্ত্র পড়াইতো, এটা করতো। এবং একটা পর্যায়ে উনি আমার উপর জিন শোয়ারের কাজ শুরু করে, মানে আমার মাধ্যমে জিন আনে, এবং আমার মাধ্যমে জিন এনে উনি বিভিন্ন ধরনের মানুষের চিকিৎসা করে। আমি ওই মেইলি 3 পিস পরে ওনার সামনে বসতাম, বসার পর আমার উপরে জিন আসতো, এবং জিন আসার পরে কী করতো আর তা তো আমি জানি না। শুধু পরে আবার ঠিক হইতাম, হওয়ার পরে শরীর প্রচণ্ড ব্যথা করতো। এই করে ওনার এখানে প্রায় আমি 3 মাসের মতো কাজ করি। 3 মাস থাকে। উনি কিন্তু আমাকে টাকাও দেয়, এমন না যে আমাকে বেতন দেয় না, আমাকে ভালো অ্যামাউন্টের বেতন উনি দিচ্ছে, এবং ওনার বাড়িতে প্রচুর পরিমাণের কাস্টমার আসতেছে। এই 3 মাস ওনার বাড়িতে কাজ করার পরে একদিন উনি আমাকে রাতের বেলা ওনার ঘরে ডাইকা নিয়েছে। উনি যে রুমে থাকে ওই রুমে, ওনার বয়স আনুমানিক আপনার 60 কি 70 বছরের মতো হবে, মানে বয়স্ক একটা লোক। আমাকে ওনার রুমে ডাইকা যেদিন নিয়ে যাবে সেদিন আমি বুঝলাম যে হয়তো আমার ভাগ্যে খারাপ কিছু আছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ভাগ্যে এতটা খারাপ আছে। ওনার রুমে ডেকে নিয়ে আমাকে বসে বলে যে রাশেদ, তোমার একটা কাজ করা লাগবে, এবং এটা তোমার শেষ কাজ। এই কাজটা করে ফেললে আমি তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার ম্যাডামের বাসা আবার চলে যাবা, বা তোমার যেখানে কিছু তুমি সেখানে চলে যাবা, এটা তোমার শেষ কাজ। তা আমি বললাম যে ঠিক আছে, কাজটা কি? ওনার বাড়ির পিছনেই একটা মহিলা আছে, মহিলাটার নাম হচ্ছে ময়না। তো এই মহিলাটা আমার কাছে মাঝে মাঝে আসতো চিকিৎসার জন্য। কি চিকিৎসার জন্য আসতো তা আমি জানি না।
উনি বলে, ময়নার কথা কি তোমার মনে আছে? আমি বললাম, জি আছে। তো আমাকে বলে, তুমি এই পোশাকগুলো পরবা। আমাকে কিছু পোশাক আশাক দেয় যে এই পোশাক আশাকগুলো পরবা, পরে আমি তোমাকে ময়নার বাসায় পাঠাবো, তুমি ময়নার রুমের সামনে যাবা, ময়না যেই ঘরে থাকে ওই ঘরের সামনে যাবা এবং দরজায় টোকা দিবা। টোকা দেওয়ার পরে ময়না তোমাকে ঘরের ভিতর নিয়ে যাবে এবং এখানে আবার এনে দিয়ে যাবে, তুমি তখন চলে আসবা। তা আমি না কিছু বুঝতে পারতেছিলাম না যে কি বলে। ঘরের সামনে গেলে আমাকে নিয়ে যাবে, এরপরে আবার ঘরের সামনে দিয়ে যাবে, মানে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে, উনি যা বলে আমাকে তো তাই করতে হবে, কারণ ওনার কাছে তো আমি বন্দি, এক কথা ওনার কাছে আমি বন্দি হয়ে আছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে করলো কি, এক রাত আমাকে নিয়ে বসছে, সারাক্ষণ আমার মাঝে মন্ত্র চালাইছে, সারাক্ষণ আমার সাথে মন্ত্র চালাইছে এবং মন্ত্র চালানোর পরে রাত 2টার দিকে আমাকে তখন বের করছে ঘর থেকে। বের করে উনি আমাকে বলে, মানে ঘরের সামনে তখন একটা লাল বাতির মতো কি জানি জ্বলতেছে, আমারে বললো ওইখানে যাবা এবং ওইখানে যাওয়ার পরে তুমি ঘরের দরজা টোকা দিবা। তা আমি তখন কী করতাম, ওইখানে যাইতাম, ওইখানে যাওয়ার পরে ঘরের দরজা টোকা দিতাম, ঘরের দরজায় 2-3টা টোকা দিতাম, টোকা দেওয়ার পরে দরজাটা খুলতো, মানে ময়না ভাবি দরজাটা খুলতো। ময়না ভাবি দরজাটা খুলতো, আমি শুধু এটুকুই মনে আছে, আমি শুধু এটুকুই বুঝতাম, আর কিছু বুঝতাম না যে ময়না ভাবির দরজায় টোকা দিছে, ময়না ভাবি দরজা খুলছে। এরপরে কী হয়েছে আমার আর কিছুই মনে নেই। আমি আবার দেখি, মানে আমার ওই ঘরের দরজা আসলে আমার আর জ্ঞান ফিরে আসে। তা আমি আবার হাইটা চলে আসতাম কবিরাজের বাড়িতে। এই যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় বা 2 ঘন্টারও মাঝে মাঝে সময় কাটতো, এই সময়টাতে আমি কী করতাম ময়না ভাবির সাথে, এইটা আমি বুঝতে পারতাম না। আর কবিরাজও আমাকে ঘর থেকে বেরোতে দিত না, সারাক্ষণ আমাকে ঘরের মধ্যে আটকায় রাখতো, আমাকে টোটালি ঘর থেকে বেরোতে দিত না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে প্রায় প্রতিদিন আমার সাথে এই ঘটনাটা ঘটতো। উনি আমাকে রাতের বেলায় পাঠিয়ে দিত, ভাবির ঘরের দুয়ারের সামনে আমি যাইতাম এবং ভাবি তখন আমাকে ডেকে নিত, আমি ঘরের ভিতরে যাইতাম এবং রুমে থাকতাম, আবার বেরিয়ে আবার চলে আসতাম। তো এইটা বুঝতে পারতাম যে আমার সঙ্গে খারাপ কিছু হইতেছে, মানে ভাবির সঙ্গে আমার সঙ্গে খারাপ কিছু হইতেছে, এইটা আমার কাছে মনে হইতো। তো এরকম করে ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে এবং আমি এই কাজটা করেই যাচ্ছি। তো কেন এটা করতেছি বা কী কারণে করতেছি এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমার কাছে নাই। এরকম করতে করতে অনেক দিন পর আমার শরীর তখন খুব খারাপ হয়ে গেছিলো, মানে আমি আর নিতে পারতেছিলাম না। আমার আব্বা আম্মার কথাও মনে পড়তেছে, এখানে প্রায় বহু মাস ধরে পড়ে আছি। তো একটা পর্যায়ে আমি তখন কবিরাজরে বললাম যে আমি আমার বাড়িতে যাব, আমার আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে, মানে গ্রামবাসী যাই বলুক যেটাই বলুক আমি বাড়িতে যাব। কবিরাজ আমাকে বলে, যেতে পারো, একটা শর্ত আছে আমার, তোমাকে এই 3 দিনের ভিতর চলে আসতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, আমি 3 দিনের ভিতরেই চলে আসবো, আমি যাব। এই বলার পরে আমি তখন আমার গ্রামের বাড়িতে গেলাম। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখন আমার দাদি কিন্তু বাইচা ছিল তখনও। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার দাদি তখন আমাকে জড়াই ধরে খুব কান্না করতেছে, মানে এত কান্না করতেছে যা বলার মতো না। আমার আব্বা আম্মা সবাই কান্না করতেছে যে আমি এর আগে কেন বাড়িতে আসি নাই, এত লেট করে কেন আসছি। সবার কাছে বললাম এবং আমি তখন আমার এলাকার একটা লোকের সাথে বিষয়টা শেয়ার করলাম, যে কোনো একটা লোক আর কি, মুরব্বী টাইপের, ওনার সাথে শেয়ার করছি। শেয়ার করার পর উনি বলে, কি বলো, তাহলে তো তোমার উপরে কুফুরি করা হয়েছে, তোমার সাথে কুফুরি হয়েছে। আমি বললাম এখন এটা কী কারণে হচ্ছে আমি জানি না। পরে আমাকে বলে যে তোমার আমি একটা কবিরাজের কাছে নিয়ে যাবো। আমাদের গ্রামের এক লোক আর কি, উনি আবার এই সমস্ত কিছু ভালো বুঝে, উনি আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রথমে কবিরাজ আমার শরীর বন্ধ করছে, তাবিজ দিয়ে আমার শরীরটা পুরো বন্ধ করলো। বন্ধ করে আমাকে বলতেছে যে তোমার তো মেরে ফেলতো, তোমার তো আল্লাহ বাঁচাইছে, ওই কবিরাজ তো তোমাকে দিয়ে এক ধরনের খারাপ কাজ করায়। আমি বললাম খারাপ কাজ করায় মানে কী কাজ করায়? বলে তুমি ময়না নামের যে মহিলাটার কাছে যাচ্ছ, ওই মহিলাটাকে মূলত, মানে ওই মহিলাটা যে কবিরাজের কাছে আসতো, তো কবিরাজের কাছে আসতে আসতে ওই মহিলাটা মনে হয় দেখতে শুনতে ভালো ছিল, তার শরীর স্বাস্থ্য ভালো। আমি বললাম জি, উনি একটু মোটা করে ফর্সা। বলে ওই মহিলাটাকে কবিরাজের সাথে থাকা জিনটা পছন্দ করে। তো ওই জিনটা কিন্তু সরাসরি মহিলাটার কাছে যেতে পারে না, মহিলাটার কাছে যেতে হলে একটা রাশির প্রয়োজন হয় এবং ওই রাশিটা হচ্ছে তোমার রাশির সাথে মিলছে, তোমার রাশির সাথে মিলছে, তোমার মাধ্যমে ওই মানে এই জিনটা মহিলাটার কাছে যেতে পারে এবং তোমার উপরে ভর করে তোমার মাধ্যমে এই জিনটা মহিলার কাছে যাইতো এবং মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো এবং আবারও মানে মহিলা যখন ছেড়ে দিত তখন এটা চলে আসতো। পরে আমি বললাম যে তো মহিলা কেন আমার সাথে এটা করতো, মানে মহিলা কেন করতো? উনি বলে মহিলা কেন করতো সেটা আমি জানি না, তবে মহিলার সঙ্গে তোমার এই ধরনের সম্পর্ক হতো। তো আমি বললাম যে এখন যে আমার কোনো সমস্যা নেই, বলেন আমি তোমাকে তাবিজ পরাই দিছি, এই কবিরাজ তার জিন দ্বারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তবে মহিলাটার সঙ্গে তোমার এটা কেন হইতো এটা আমি বলতে পারি না, তবে তুমি তাবিজটা খুইল না, আর যদি পারো এই মহিলার কাছে যাইও না, আর মহিলা ভালো না, মানে মহিলা ভালো, ওই কবিরাজ ভালো না।
তা আমি আর কবিরাজের বাড়িতে গেলাম না। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, আমি আর কবিরাজের বাড়িতে যাচ্ছি না। এবং কবিরাজকে কিন্তু আমি আমার গ্রামের কোনো ঠিকানাও দেই নাই। প্রায় 15 দিন পরে এই কবিরাজ আমার বাড়িতে চলে আসছে। মানে 15 দিন পরে সে কীভাবে ঠিকানা ম্যানেজ করছে আমি জানি না। আমি তাকে আমার গ্রামের কোনো ঠিকানা দেই নাই। 15 দিন পরে একদিন সকালবেলা উনি আমাদের বাড়িতে এসে বলতেছে যে, রাশেদ চলো আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম যে না, আমি যাব না, আমি আপনার এখানে যাব না, আমি আর এই কাজ করবো না, আমার ভালো লাগে না, কারণ আমি তো জেনেই গেছি না আমাকে দিয়ে কী করাচ্ছে। পরে আমাকে বলতেছে তুমি চলো, আমি তোমার বেতন বাড়াই দিব। আমি বললাম না, আপনি বেতন বাড়াই দেন আর যাই দেন, যেটাই দেন, আমি আপনার সঙ্গে আর যাব না, আপনি যাই বলেন যেটাই বলেন আমি যাব না। আমি আর গেলাম না। উনি প্রায় একদিন পর্যন্ত, পুরো একদিন আমাদের বাড়িতে ছিল, গাড়ি নিয়ে আসছে, নিজে প্রাইভেট কার নিয়ে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি আর যাইনি। তো এইভাবে প্রায় আপনার মাস 2-1 মতো কেটে গেছে। তো তখন আমি গ্রামে আবারও সেই একই কাজ করতাম, আবারও বিভিন্ন মানুষকে সাজাইতাম। তখন কিন্তু আমার নামে মানে গ্রাম থেকে আমাকে যে বের করে দিয়েছিল, যে একটা মানে দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এটা আবার উঠে গেছে, এখন আর কারো মনে নেই। যেহেতু বহু বছর কেটে গেছে, আমি আবারও সেই পার্লারে কাজ করতাম। আমি বাড়িতে আসছি, সবাই জানতে পারছে যে আমি বাড়িতে আসছি, আমি আবারও পার্লারের কাজটা সব কিছু করতাম। এইভাবে আপনার প্রায় 7 থেকে 8 মাস পরে, আল্লাহর কি হুকুম আর কি, এটা সম্ভবত আল্লাহরই কোনো একটা হুকুম, 7-8 মাস পরে আমি আমাদের এখান থেকে অনেক দূরে, আপনার প্রায় নওগাঁর ওইদিকে একটা জায়গার মধ্যে গেছিলাম, কুড়িগ্রামের ওইদিকে, ওইখানে একটা জায়গায় গেছিলাম একটা বিয়ে সাজানোর জন্য। তখন কিন্তু আমি বহু দূরে যাইতাম, অনেক দূরে যাইতাম সাজের কাজ করার জন্য। তো সেখানে আমি তখন সাজের কাজে যাই। সাজের কাজে যাওয়ার পরে এই হঠাৎ করে ওখানে গেলে পরে আমার ওই যে ময়না ভাবি, যে ভাবির কাছে কবিরাজ আমাকে পাঠাইতো, ওই ভাবিরে আমি ওই বিয়েতে দেখতে পাই। মানে ভাবিকে ওই বিয়েতে দেখার পর আমি তো অবাক, কিরে ভাবি এই বিয়েতে কোত্থেকে? অ্যান্ড ভাবি আমাকে দেখে মানে কিছুটা সন্দেহ করে ফেলে, যেহেতু আমি মানে আপনার মেয়েলি পোশাক পরিয়ে যাইতাম, যেহেতু মেয়েদেরকে সাজাইতে যাইতাম, ওই মেয়েলি পোশাক পরিয়ে যাইতাম। তো ভাবি আমাকে দেখে মানে চিনিয়ে ফেলে একরকম, আমাকে বলে আপনার নাম আমেনা না? আমি বললাম জি। পরে বলে আমি বললাম ভাবি আপনি এখানে? বললাম আমার একটা আত্মীয় বাড়িতে আসছি, এটা আমার আত্মীয়, পাশের বাড়িতে বিয়ে, আমার আত্মীয় হয় সম্পর্কে। পরে আমি ভাবিরে বললাম যে মানে আমার ভিতর তখন প্রশ্ন জাগলো যে কবিরাজ যে বললো আমি তার কাছে যাইতাম, তখন আমি মানে এখানে সাজুগুজোর কাজ করার পরে আমি ভাবিরে বললাম ভাবি আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তো পার্সোনাল কথা বললে আমি ওনাকে পাশে ডাইকে আনছি, না বললাম আচ্ছা ভাবি, আমি যখন ওই কবিরাজের বাড়িতে থাকতাম তখনকার কোনো স্মৃতি কি আপনার মনে আছে? উনি বলে স্মৃতি? কিসের স্মৃতি? আমি বললাম রাতের বেলায় কি আপনার কাছে কেউ আসতো? এটা বলার পরেই না উনি চোখগুলো অনেক বড় বড় করে ফেলে, মানে চোখগুলো ভীষণ বড় করে ফেলে, বড় করে আমার দিকে তাকায় বলতেছে যে আপনি কি করে জানলেন? আমি বললাম না, রাত 2টা-3টা বাজে আপনার ঘরে কি কেউ আসতো? বলে হ্যাঁ আসতো। আমি বললাম কে আসতো? মানে উনি আমাকে নিজেই দরজা খুলে নিয়ে যেত, আমি নিজেই ঢুকতাম, আবার উনি আমাকে দরজা খুলে বের করে দিত। তো উনি আমাকে চিনতে পারে না, মানে আমাকে চিনতে পারে কিন্তু এই ঘটনা ওনার জানে না। আমি বললাম কে আসতো? বলে আমার হাজব্যান্ড। আমি বললাম আপনার হাজব্যান্ড কী হয়েছে? বলে আমার হাজব্যান্ড হারাই গেছে, মানে চলে গেছে 4 বছর আগে, মানে রাজনীতি করতো, রাজনীতি করার পরে কোন একটা ঝামেলা লাগছে, রাজনীতির এই মামলা টামলা খাইছে, বাড়ি থেকে চলে গেছে, 4 বছর হয়েছে বাড়িতে আসে নাই। এরপরে নাকি তার সাথে কীভাবে যোগাযোগ করছে এবং রাতে তার কাছে আসতো, অনেক দিন পর্যন্ত আসছে, এখন নাকি আর আসে না। পরে আমি বললাম আপনার হাজব্যান্ড? বলে হ্যাঁ আমার হাজব্যান্ড। রাতের এতটা বাজে আসতো, আমি দরজা খুলে দিতাম, আমার কাছে আসতো, আমার সাথে থাকতো, আবার আমি ওর বিদায় করে দিতাম, যেহেতু ওর নামে মামলা আছে, ও আবার চলে যাইতো। এরপর হঠাৎ করে ওর আসা বন্ধ হয়ে গেছে। আমি তখন ভাবিরে বললাম ভাবি আপনি আপনার হাজব্যান্ডকে দেখতেন না আমাকে দেখতেন? বলে না, কি বলেন, আমি আপনার হাজব্যান্ডকে দেখবো কেন, আমি আমার হাজব্যান্ডকে দেখতাম। তবে এই বিষয়ে আপনি কেমনে জানেন? আমি বললাম ভাবি দেখেন, কতটুকু সত্য মিথ্যা আপনি বিশ্বাস করবেন তা আমি জানি না, তবে আমার সাথে যা যা হয়েছে আমি তা বলি। আপনাদের যে নুরা মিয়া কবিরাজ আছে, এই নুরা কবিরাজ আমারে আপনার ঘরের সামনে এমনি পাঠাইতো। মানে এগুলো বলার পরে ভাবি তখন জায়গায় বসে আছে, আমারে বলে কি বলেন এগুলো আপনি? আমি বললাম জি। উনি বলে আমি তো দেখতাম আমার হাজব্যান্ডকে, আমি তো আমার হাজব্যান্ডকে দেখতাম, আমার হাজব্যান্ড আসছে, দরজা ধাক্কা দিচ্ছে, আমি দেখতাম, আমি ওনার ঘরে নিতাম, উনিই তো। আপনি কি? আমি বললাম ভাবি আমি চাইতাম, আপনি কই আপনার হাজব্যান্ডকে দেখতেন বা আপনার হাজব্যান্ড যাইতো, এটা আমার কাছে বোধগম্য না আছে, আপনার হাজব্যান্ড আসতো, আমি চাইতাম। উনি বলে আমি তো দরজা খুলে আমার হাজব্যান্ডকে দেখতাম। আমি বলে আমি দেখতাম, আমি তো আপনি যখন দরজা খুলতেন আমি আপনাকে দেখতাম, এরপরে আপনার সাথে রুমে যাওয়ার পর আমার কিছু মনে থাকতো না, এরপর আবার যখন আপনি দরজা খুলে আমাকে বাইরে নিতেন তখন আমার আবার সব কিছু ঠিক হইতো। তো আমি একটা কবিরাজের কাছে গিয়েছিলাম, আমার কবিরাজটা আমাকে এরকম বলছে। উনি আমাকে বলে তাহলে আপনার কথা ঠিকই আছে,
আমার হাজব্যান্ড যখন আমার কাছে আসতো না তখন আমি পাগল পাগল হয়ে গেছিলাম, এবং পাগল পাগল হয়ে যাওয়ার পরে আমি তখন কবিরাজের কাছে গেছি। কবিরাজ আমাকে বলতেছিল যে আমার উপরে নাকি জিনের আসর আছে, জিন নাকি আমার সঙ্গে সে খারাপ কাজ করে, যার কারণে ওই কবিরাজ আমাকে তাবিজ তুমান পড়াই দিছে। এখন থেকে তো আমি ঠিক আছে, তার মানে কি ওই কবিরাজ যেটা করছে? আমি বলি জি, ওই কবিরাজ আপনার বাড়িতে আমাকে পাঠাইতো। তো ভাবি তখন খুব খেপে গেছে জায়গার মধ্যে। ভাবিদের আবার প্রচুর মানে আপনার টাকা পয়সাওয়ালা মানুষ ছিল, তারা অনেক বড়লোক ছিল, মানে অনেক বড়লোক, এক কথায় বলতে গেলে বিঘা বিঘা সম্পত্তির মালিক। তো ভাবির কথা হচ্ছে তার সাথে যে কাজটা হয়েছে এটা তো ভালো কোনো কাজ হয় নাই, এবং এইটা যে করছে সে তো নিতান্তই খারাপ করছে। উনি বলে উনি তাকে দেখে নেবে। তো এরপর ওনার সাথে আমার এতটুকুই কথা হলো, এরপর আর কথা হয় না, এবং এরপর উনি চলে যায়। আমি বরাবর মতো আমার বাড়িতে চলে আসি। তারপর আমি আর ওইদিকে যাই নাই। এবং আজ এত মানে এরপরে কি হয়েছে না হয়েছে এর কোনো ঘটনা, বা ওই কবিরাজের বাড়িতে আমি আর যাই নাই, ওখানে আমি আর যাই নাই, এর কোনো ঘটনা আমার মনে মানে এর কোনো ঘটনা আর আমি জানি না। কিন্তু এখন আমি জীবনের শেষ বয়স শেষে দাঁড়িয়েছি। এরপর আমার পরিবার আমাকে বিয়ে শাদী করায়, আমার গ্রামে আমাকে বিয়ে করায়, আমার ছেলে মেয়ে হয়। আমার টোটাল এখন 2 মেয়ে এবং 1 ছেলে। যদিও আমার 2 ছেলে ছিল, একজন মারা গেছে, আর এখন আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলে মেয়ে সবাই মোটামুটি অনেক বড় বড় হয়ে গেছে, সবাই বিয়ে শাদীর বয়সী। তো এখন আমার চলাফেরা সেই মেয়েলের মতোই আছে। আমার জীবনের ঘটনাটা অনেকেই বিশ্বাস করতে চায় না। আমাদের গ্রামে অনেকেই আছে, আমি কারো কাছে বলি এটা অনেকেই হাসাহাসি করে, কেউ বিশ্বাস করে না। এইভাবে বলে এটা কীভাবে সম্ভব? তো আপনার গল্পগুলো শুনি, আপনার অনেকগুলো গল্প আমার জীবনের সঙ্গে মিলে যায়, যার জন্য আমার জীবনের এই চাঞ্চল্যকর ঘটনাটা আমি আপনাকে জানালাম। আপনি চাইলে আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আর আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে আমার গ্রামের সম্পূর্ণ ঠিকানা দিলাম, আপনি চাইলে এটা আমার গ্রামে এসে আপনি খোঁজখবর নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই মোহাম্মদ রাশেদ আলমের জীবনের এই ভয়ঙ্কর রকম তাজ্জব বাস্তব গল্পটা শোনার জন্য। উনি বলল তার এলাকার কোনো মানুষ কথাটা বিশ্বাস করেন, উনি এ পর্যন্ত যাকে বলেছে সেই নাকি হেসেছে। বাট ওনার গল্প শুনে আমার ভিতর অনেকটা হাসি পেয়েছে যে এইটা কীভাবে সম্ভব। একটা মেয়ে এসে যে গোটা বাংলাদেশ উনি চষে বেরিয়েছে, কেউ বুঝতেই পারেনি যে উনি একটা মেয়ে, আর একটা ছেলে হয়ে একটা মেয়ের ভূমিকা এভাবে চলেছে, কেউ বুঝতেই পারেনি। এবং সেকেন্ডলি যেটা ঘটলো ময়নার সাথে, তা নিতান্তই আমার কাছে খুব অবাক করা একটা বিষয় ছিল। এটা আমি বিশ্বাস করি কুফুরির মাধ্যমে বা জিনেরা যে নারীদেরকে পছন্দ করে, সরাসরি কিন্তু জিনেরা কোনো নারীকে আক্রমণ করতে পারে না বা কোনো নারীর উপরে সরাসরি যেতে পারে না। আমি জানি না, যতটুকু আমি শুনেছিলাম আর কি, যে যেতে পারে না, সেখানে কোনো না কোনো একটা ভায়া লাগে। তো সেই ভায়াটাই হয়তো আপনার রাশেদ আলম ছিল, যার মাধ্যমে ময়নার কাছে গিয়েছে বা ওই কবিরাজ দ্বারা এই কাজগুলো করেছে। তো এগুলো আসলে সবই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কাজ, এর কোনো প্রমাণও নাই বা এর কোনো বিশ্বাস তোও নাই। যাই হোক, আমি কাউকে ছোট করার জন্য গল্পটা বলি নাই। গল্প বিশ্বাস করা মানে বিশ্বাস করা না করা স্বপ্ন আপনার ব্যক্তিগত বিষয়। তবে এই গল্প থেকে যাতে কিছু শিখতে পারেন এই জন্য আমি গল্পটা রেকর্ড করেছি বা আপনাদেরকে শুনিয়েছি। গল্প থেকে যা শুনেছেন তা যদি মানতে পারেন তাহলে আমার গল্প বলা সার্থক, আপনার গল্প শোনাও সার্থক। বন্ধুরা, গল্প সম্বন্ধে আরও কিছু আপনার কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি, আমার গ্রামের বাড়ি যারা দেখতে চান, যারা আমার পার্সোনাল লাইফ দেখতে চান, তারা এই ভিডিওতে ক্লিক করলে আমার গ্রাম দেখতে পাবেন, আমার পরিবেশ দেখতে পাবেন। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।